গভীর রাত। একটা মায়া কান্নার আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেল সুমনের। ঘুম ভেঙে যেতে পাশে তাকিয়ে দেখলেন তার আদরের 2 বছরের ছোট মেয়েটা বিছানায় নেই। মেয়েকে পাশে দেখতে না পেয়ে সুমন তার বউকে ডেকে ওঠালেন। সুমনের ডাকে ওর বউ উঠে জিজ্ঞাসা করলেন, কি গো, এত রাতে রেখে তুললে কি হয়েছে? বউয়ের কথায় সুমন বলল, দেখো না, আমাদের মেয়ে বিছানায় নেই। কথাটা বলে তাড়াতাড়ি উঠে গেল, রুমের লাইটটা জ্বালিয়ে পুরো ঘরে ভালো করে খুঁজলেন, কিন্তু সেই ছোট মেয়েটাকে কোথাও পেলেন না। নিজের আদরের ছোট মেয়েকে হারিয়ে পাগলের মতো লাইট হাতে বাইরে চিৎকার দিয়ে মেয়েটাকে খুঁজতে লাগলেন। এদিকে সুমনের ডাকে ওর ভাই ভাবি আশেপাশে অনেকে তাড়াহুড়া করে চলে আসেন। সবাই আশায় সুমন তাদের বললেন তার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না কথাটা শুনে সবাই অবাক, কারণ এত ছোট বাচ্চা তো দরজা খুলতে পারবে না, তাহলে বাইরে কিভাবে যাবে, কিভাবে বা হারিয়ে যাবে? সুমন ও সুমনের বউয়ের কান্নায় সবাই মিলে লাইট হাতে বাচ্চাটিকে খুঁজতে লাগলেন, কিন্তু আশেপাশের কোথাও বাচ্চাটিকে তারা খুঁজে পেলেন না। বাচ্চাটিকে খুঁজে না পেয়ে সবাই বাড়িতে ফিরে এসে সান্ত্বনা দেন, রাত আর বেশি নেই, কিছুক্ষণের মধ্যে ফজরের আজান হবে, আর সকাল সকাল হলে বাচ্চাটিকে কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাবে। এই ভেবে সবাই অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর আজান হলো। আজানের অনেকেই নামাজ পড়তে চলে গেলেন। এভাবে আরো কিছুদিন অপেক্ষার পর চারিদিকে দিনের আলো ফুটে উঠলেন। দিনের আলো মানে সকাল হওয়ায় সবাই মিলে বাচ্চাটিকে আবারও খুঁজতে লাগলেন। আশেপাশের বাড়ি, খাটের নিচে, ঝোপঝাড় সবখানে খুঁজেও সে বাচ্চাটিকে আর পাওয়া গেল না। এত ছোট বাচ্চা কোথায় যাবে? থাকলে তো বাড়িতেই থাকবে। তবুও মা বাবার মন কোনোভাবেই মানছে না। অবশেষে গ্রামে মাইক ছেড়ে দেওয়া, মাইকিং করে বাচ্চাটির খোঁজ করতে শুরু করা হলো, কিন্তু এতেও কোনো লাভ হলো না। এভাবে কেটে গেল একটা দিন। একদিন পর কেউ কেউ বলতে লাগলো, তোমার কোনো কবিরাজের কাছে যাও। কথার কথা, কবিরাজ যদি কিছু জানতে পারে তাহলে তো ভালো। নিজের ছোট বাচ্চাকে হারিয়ে সুমন পাগলের মতো হয়ে গেছে, যে যা বলছে তাই করছে। লোকেদের কথা শুনে সুমন একজন কবিরাজের কাছে যান, তার সাথে দেখা করেন, কিন্তু কবিরাজ এই ব্যাপারে তেমন কিছু বলতে পারেন না। কবিরাজ কিছু বলতে না পারায় সুমন ফিরে আসে বাড়িতে। এদিকে সুমনের মেয়ে হারিয়েছে, তাই অনেক আত্মীয় স্বজনরা আসছে বাড়িতে। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন চলে যায়। 3 দিন পর সুমন সেই ছোট মেয়েটার খোঁজ মেলে, কিন্তু জীবিত না, মৃত। 3 দিন পর সুমনের মেয়ের লাশ ভেসে ওঠে তাদের বাড়ির পাশের পুকুরে। নিজের মেয়ের লাশ ভেসে ওঠায় সুমনের বউ উনি তো বেহুশ হয়ে যান। সুমন অনেক ভেঙে পড়ে। এত সুন্দর কিউট একটা বাচ্চা কিভাবে মারা গেল? সে কি ইচ্ছে করে পুকুরে পড়ে মারা গেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে গহীন কোনো রহস্য? আদরের ছোট মেয়েকে হারিয়ে সুমন ও তার পরিবার একদম ভেঙে পড়েছে। এত ছোট একটা বাচ্চা হঠাৎ পুকুরে ডুবে মারা গেল, বিষয়টা যেন মানতেই পারছে না। সুমনের বাচ্চা মারা যাওয়ায় অনেকে অনেক কথা বলে। এর মাঝে সুমন হঠাৎ বলে উঠল, আমার বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না, কারণ যে রাতে আমার ছোট মেয়েটা ঘর থেকে হারিয়েছে সে রাতে আমি একটা মায়া কান্না শুনেছি। সুমনের মুখে কথাটি শোনার পর তার বড় ভাই বলল, মায়া কান্না? সুমন, তুই এ কথাটা আমাকে আগে কেন বলিসনি? এই একই কান্না আমিও শুনে কয়েক বছর আগে, যখন আমার মেয়েটা মারা গেছে। আমার ছোট মেয়েটা মারা যাওয়ায় আমি স্বাভাবিক ভেবেছিলাম, কিন্তু এখন তো বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে আমাদের পরিবারের উপর খারাপ কোনো আত্মা বা ভয়ঙ্কর কোনো ডাইনির নজর পড়েছে। তা না হলে আমাদের 2 ভাইয়ের 2টো মেয়েকেই মেরে ফেললো। বড় ভাইয়ের মুখে কথাটা শুনে সুমন বলল, এমনটা যদি হতো তাহলে আমার ভাতিজা, তোমার ছেলেটা বেঁচে থাকতো না। এখানে অন্য সমস্যা আছে মনে হচ্ছে। সুমনের মুখে কথাটা শুনে ওর বড় ভাই বললেন, সেটাও ঠিক। আমার মেয়েটা মারা যাওয়ার পর আল্লাহ দেন আমার একটা ছেলে হয়েছে। ছেলেটার বয়স 4-5 বছর। এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না। সুমন, সমস্যা হয়নি যদি হয় তাহলে কি হবে? আমাদের পরিবার থেকে 2টো সন্তান মারা গেছে, আর যেন এমনটা না হয়। তুমি বড় ভাই ভালো কোনো হুজুর বা কবিরাজের খোঁজ করো, তোমার ছেলে যেন আমার মেয়ের মতো অবস্থা না হয়। সুমনের কথার ভাবি বললেন, হ্যাঁ, সুমন ঠিক বলছে, আমরা আমাদের ছেলেকে হারাতে পারবো না। তুমি কালকেই কোনো কবিরাজকে বাড়িতে নিয়ে আসবা। কথা মতো পরের দিন সুমনের বড় ভাই অনেক খোঁজাখুঁজি করে একজন কবিরাজকে বাড়িতে নিয়ে আসে। কবিরাজ বাড়িতে আসার পর অনেক দেখাশোনা করে সবাইকে বলেন, আমি তো তেমন কিছু দেখছি না। হ্যাঁ, একটা অশুভ ছায়ার প্রভাব আছে এই বাড়ির ওপর, এছাড়া আমি কিছু দেখছি না। আপনাদের বাড়ির মেয়েরা কি ঠিক কি কারণে মারা গেছে এটা আমি বলতে পারবো না। কথাটা বলে সে কবিরাজ চলে যান। এই ঘটনার পর সুমন ও তার পরিবারের সাথে শুরু হয় অন্যরকম এক ঘটনা। রাত হলে সবাই একটা কান্নার আওয়াজ পেত। মনে হচ্ছে কেউ মায়া কান্না করছে। কান্নার আওয়াজ শুনে মনে তো ঘরের পেছনে কেউ কান্না করছে। কান্নার আওয়াজ শুনে লাইট হাতে বাইরে বের হলে আর কিছুই শোনা যেত না। এরকম ভয়ের মাঝে চলতে থাকে দিন। একদিন রাতে সুমন সেই কান্নার আওয়াজ পেয়ে চিন্তা করেন, আজ যা হবার হবে, আমি দেখবো কান্নাটা কে করে। কথাটা বলে সুমন খুব সাবধানের সাথে দরজা খুলে সে সরাসরি কান্নার আওয়াজের দিকে না গিয়ে অন্যদিকে ঘুরে গাছের আড়াল হতে একটু দূর থেকে চাঁদের আলোতে দেখেন সুমনের ঘরের পেছনে একটা নারী অবয়ব বসে আছে। রাতের অন্ধকার, সুমন ভালো মতো মুখ দেখতে না পারলেন এটা বুঝতে পারছে ওটা একটা নারী অবয়ব, আর ওর চুলগুলো অনেক বড়। মূলত এই নারী অবয়বটা এভাবে মায়া কান্না করছে। এমন অবস্থা দেখে সুমন সাহস করে গাছের আড়াল থেকে বেরিয়ে বলে উঠলেন, কে আপনি? এভাবে কান্না করেন কেন?
এভাবে কান্না করেন কেন কথাটা বলতে না বলতেই সুমনের চোখের সামনে সেই নারী অবয়বটা বাতাসে মিশে যান। এই দেখে সুমন বুঝতে পারেন এটা নিশ্চয়ই কোনো ডাইনি বা পেতনি হবে। কথাটা বলে সে আবার ঘরে চলে যান আর ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে সুমন সবাইকে রাতের ঘটনাটা বলেন। সবাই শুনে বেশি অবাক হন, ভয়ও পান। এই ঘটনার পর থেকে অনেক সময় রাতের বেলা সেই কান্না শোনা গেলেও কেউ আর বের হননি, ওই কান্নাকে পাত্তাও দেননি। এভাবে চলে যায় 2টা বছর। এই 2 বছরে সুমনদের পরিবারে কিছু না ঘটায় ওরা এক প্রকার বিষয়টা ভুলে যায়। 2 বছর পর সুমনের বড় ভাইয়ের ঘরে আবারও একটা কন্যা সন্তানের জন্ম হয়। মেয়ে সন্তান হওয়ায় সুমনের বড় ভাই ভাবে অনেক খুশি হন। আস্তে আস্তে বড় হতে থাকে সেই ছোট্ট বাচ্চাটি। সেই বাচ্চার বয়স যখন 6 থেকে 7 মাস, তখনই আবার শুরু হয় সুমনদের পরিবারের সাথে অস্বাভাবিক ঘটনা। সবাই আবারও ওই মায়া কান্না শুনতে পান। এসব শুনে সবার মাঝে আবারও ফিরে আসে পুরনো ভয়। পরিবার থেকে 2টো মেয়ে সন্তানকে নিয়ে গেছে ওই ডাইনি। এসব ভেবে সবসময় ভয় থাকতেন সুমনের বড় ভাই ভাবি। এভাবে ভয়ের মাঝে চলতে থাকে দিন। রাত হলে সে বাচ্চাটিকে অনেক সাবধানে রাখা হয়। একদিন রাতের ঘটনা, মধ্যরাত সুমনের ভাই ভাবি ঘুমিয়েছিলেন। পাশে ঘুমানো তাদের ছোট মেয়েটি। হঠাৎ সুমনের ভাবির ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে যেতে উনি রুমের মধ্যে কিছু একটার অস্তিত্ব বুঝতে পারেন। ওনার মনে হয় রুমের মধ্যে কেউ আছে। এই ভেবে উনি ঘুমের ভান করেন। এভাবে বেশ কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকার পর সুমনের ভাবি দেখেন তাদের রুমের দরজা ভেদ করে একটা মেয়ের অবয়ব রুমে ঢুকলেন। সেই অবয়বটার চুলগুলো ছিল অনেক বড়, মুখটা তেমন ভয়ঙ্কর না হলেও চোখ দুটো জলজল করছিল। সেই মেয়েটার অবয়বটা তাদের ছোট মেয়েটার কাছে এসে তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তোকে নিয়ে যাব, কেউ বাঁচাতে পারবে না। কথাটা বলে সেই অবয়ব বাচ্চাটিকে স্পর্শ করবে, ঠিক তখনই সুমনের ভাবি চিৎকার দিয়ে ওঠে, বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরেন। এদিকে তখনই সে অবয়বটা সেকেন্ডের মধ্যে বাতাসে মিশে যায়। সুমনের ভাবির চিৎকারে তার ভাই সহ বাড়ির সবাই এসে জড়ো হন সেই রাতের বেলা। সবাই এসে জিজ্ঞাসা করায় সুমনের ভাবি সব ঘটনা খুলে বলে। সুমনের ভাবি বলে, আমি দেখলাম একটা নারী অবয়ব দরজা ভেদ করে রুমে ঢুকলেন। রুমে এসে আমার মেয়ের কাছে এসে বলছেন, তোকে নিয়ে যাব। সে নারী অবয়বটার চুলগুলো অনেক বড় ছিল আর চোখগুলো জলজল করছিল। ভাবির মুখে কথাটা শুনে সুমন বলে, হ্যাঁ, আমি ওই রাতে এরকম একটা নারী অবয়ব দেখিয়েছি। এদিকে সেখানে আসা সবাই বলতে থাকে, তোমরা যাকেই দেখো ওটা নিশ্চয়ই ভালো কিছু না। তোমাদের 2 ভাইয়ের 2টো মেয়ে সন্তানকে আগে মেরে ফেলেছে। এখন এই ছোট মেয়ে বাচ্চাটাও ওর নজরে পড়েছে। এর যেন কিছু না হয় সেজন্য ব্যবস্থা নিতে হবে। সবাই কথাগুলো বলে চলে যায়। এদিকে সুমনের ভাই ভাবি আর বাকি রাতটুকু না ঘুমিয়ে আদরের ছোট মেয়েটাকে বুকে নিয়ে বসে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ পর সকাল হয়। সকাল হতেই সুমনের বড় ভাই তার ছোট মেয়েকে নিয়ে মসজিদের ইমামের কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসেন। এই ঘটনার পর থেকে রাতে প্রায় সময় রাতের বেলা ওই মায়া কান্না শোনা যেত। এদিকে সুমনের পরিবারও বাচ্চাদের নিয়ে রাতের বেলা সাবধানে থাকতো। এইভাবে কেটে যায় 1 মাস। 1 মাস পরে হঠাৎ এক রাতে সুমনের বড় ভাই ভাবি একই রকম স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠেন। তারা দুজনে স্বপ্ন দেখেন সেই নারী অবয়বটা ওদেরকে বলেছিলাম না তোদের বাচ্চাকে নিয়ে যাব, শেষমেশ নিয়েই গেলাম। এরকম স্বপ্ন দেখার পর দুজনে উঠে দেখেন তাদের পাশে ছোট মেয়েটা নেই। ছোট মেয়েটাকে না দেখে চিৎকার চেঁচামেচি করা হয়। ওদের চিৎকারে বরাবরের মতো সবাই চলে আসে। সবাই আসায় ওরা স্বপ্নের কথা খুলে বলে আর বাচ্চাটিকে খুঁজতে থাকে। কিন্তু আগের বারের মতো এই বাচ্চাটিকেও খুঁজে পাওয়া যায় না। এত ছোট বাচ্চাকে হারিয়ে কেউ ঠিক থাকতে পারে বলেন? বাড়ির সবাই বাকি রাতটুকু খুঁজতে থাকেন, কিন্তু কোথাও সেই বাচ্চাটিকে পান না। এই ঘটনার পর গ্রামের সবার মাঝে কথাটা জানাজানি হয়। দিনের বেলা অনেক খোঁজ করা হয়, কিন্তু বাচ্চাটিকে আর পাওয়া যায় না। সুমনের মেয়ে বাচ্চাটার লাশ পুকুরে ভেসে উঠেছিল। এই ভেবে পুকুরে জাল ফেলা হয়, কিন্তু সেখানেও বাচ্চাটিকে পাওয়া যায় না। এদিকে এই খবর যায় পাশের গ্রামের মসজিদের ইমামের কানে। ওই সুমনদের বাড়ির কথা শুনে একজনকে দিয়ে খবর পাঠান আর বলেন ওনার সাথে যেন দেখা করে। সেই ইমামের দেয়া খবর পেয়ে সুমন ও তার বড় ভাই চলে যান সেই ইমামের কাছে। ওনার কাছে যাবার পর সেই ইমাম বলেন, আমি তোমাদের বাড়ি সম্পর্কে শুনেছি লোকেরা বলাবলি করছে। আমার মনে হয় কি এখানে জিনপুরি রিলেটেড কোনো সমস্যা আছে। ইমাম হুজুরের মুখে কথাটা শুনে সুমন বললেন, হ্যাঁ হুজুর, খুব সমস্যা আছে। আপনি কি পারবেন এই সমস্যার সমাধান করতে? সুমনের কথায় ইমাম হুজুর বললেন, না আমি পারবো না, কিন্তু তোমাদের পরিবারের কথা ভেবে আমি একজন আলেমের খোঁজ দিতে পারি। ও আমার ছাত্র, এখন একটা মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছে, পাশাপাশি 2-1 জিনপুরি ধরা রোগীর চিকিৎসা করেন। আমি তোমাদের ওর ঠিকানা দিচ্ছি। ওর নাম রহমত, অনেকে রহমত হুজুর বলে ডাকেন। ও সাধারণত কারো বাড়ি যান জিনপুরি ছাড়ানোর কাজ ও তেমন একটা করেন না। তোমরা ওর কাছে গিয়ে আমার কথা বলবা, আমার কথা বললেই হবে। তো ইমাম হুজুরের কথায় সুমন ও তার বড় ভাই হুজুরকে সালাম দিয়ে তার দেয়া ঠিকানায় চলে যান। সেই রহমত হুজুরের কাছে যাওয়ায় উনি সুমন ও তার ভাইকে সালাম দিয়ে জিজ্ঞাসা করেন, কে আপনারা? আমার কাছে আসার কারণ কি? ওনার কথার জবাবে সুমন বলেন, আপনি যে শিক্ষক ইমাম হুজুর, উনি আমাদের আপনার কাছে পাঠিয়েছে। শিক্ষক ইমাম হুজুর পাঠিয়েছে কথাটা শুনে রহমত হুজুর বললেন, ও আপনাদের হুজুর পাঠিয়েছে? আচ্ছা, কেন আপনারা আমার কাছে আসছেন সব খুলে বলুন তো। তখন সুমন ও তার বড় ভাই সব ঘটনা খুলে বলে রহমত হুজুরকে।
ও সব ঘটনা শুনে বলেন, আপনার পরিবারের উপর খারাপ কিছুর আবির্ভাব হয়েছে, এটা আমাকে খোঁজ নিয়ে জানতে হবে। আপনারা একটা কাজ করেন, আপনারা আজকে চলে যান, আমি আগামীকাল ইনশাল্লাহ আপনাদের বাড়িতে যাব। যদিও আমি তেমন কারো বাড়ি যাই না, কিন্তু আমার ওস্তাদ আপনাদের পাঠিয়েছেন, ওনাকে তো অসম্মান করতে পারি না। আমি কালকে আপনাদের বাড়িতে যাব, তখন সবকিছু জানতে পারবেন। হুজুরের কথায় সুমন ও তার বড় ভাই বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে অপেক্ষা করেন পরের দিনের জন্য। যাই হোক, কথা মতো পরের দিন সেই রহমত হুজুর আসেন সুমনদের বাড়িতে। সুমনদের বাড়িতে সবাই তো অনেক চিন্তিত, কি হয় হুজুর কি তাদের বাচ্চাটার কোনো খোঁজ দিতে পারেন কিনা। হুজুর আসায় সুমন বসতে বলেন। হুজুর বসে সবাইকে উদ্দেশ্য করে বলেন, আমি আমার সাথে থাকা সব থেকে শক্তিশালী যে জিনটা আছে ওনাকে দিয়ে আপনাদের পরিবারের সমস্যার খোঁজ নেওয়াই। আমার সাথে 7 জন জিন থাকে, ওরা আমার বন্ধুর মতো। ওদের মধ্যে যার শক্তি বেশি আমি ওনাকে বলি আপনাদের পরিবারের ওপর কি কারণে এসব ঘটেছে সে ব্যাপারে খোঁজ নিতে বলি। আমার কথা মতো উনি খোঁজ নিয়ে আমাকে যেটা বলে সেটা শুনে আপনারা সবাই অবাক হবেন। আপনারা রাতের বেলা যে মায়া কান্না শোনেন, সে কান্নাটা করে একটা পরী, ওর নাম মরিয়ম। এই মরিয়ম পরী যে সে পরী নন, খুব শক্তিশালী একটা পরী। সে মূলত আপনাদের পরিবারে কোনো মেয়ে সন্তান জন্ম বড় হতে দিবে না। আপনাদের পরিবারে ছেলে সন্তান হলে কোনো সমস্যা হবে না, কিন্তু মেয়ে সন্তান জন্ম নেওয়ার কয়েক মাসের মধ্যে সে মরিয়ম পরী তাকে নিয়ে যাবে আর মেরে ফেলবে। রহমত হুজুরের মুখের কথাগুলো শুনে সুমনদের বাড়ির সবাই অবাক হন আর হুজুরকে জিজ্ঞাসা করেন, কেন এরকম সমস্যা শুরু হলো? তখন হুজুর বলেন, এটা একটা অভিশাপ। এই অভিশাপ আপনাদের পরিবারে আগমন হয়েছে আপনাদের দাদার কর্মের জন্য। হুজুরের কথা সুমন বলেন, দাদার জন্য মানে? তখন হুজুর বলেন, হ্যাঁ, আপনাদের দাদার জন্য। আপনারা এটা কি জানেন বা শুনেছেন আপনাদের দাদা কবিরাজ ছিল? তখন সুমন ও তার বড় ভাই বলেন, হ্যাঁ, আমার বাবার মুখে শুনেছি আমাদের দাদা কবিরাজ ছিলেন। ওদের কথায় রহমত হুজুর বলেন, হ্যাঁ, আপনাদের কবিরাজ দাদার একটা ভুল কাজের জন্য এখন আপনাদের পরিবারের ওপর মরিয়ম পরীর অভিশাপ লাগছে। হুজুরের কথায় সবাই বলেন, হুজুর আমাদের সব ঘটনা খুলে বলেন তো। তখন হুজুর সবাইকে বলতে শুরু করে। সবার কথায় হুজুর বলতে শুরু করলেন। হুজুর বললেন, আপনাদের দাদা ওনার নাম কি? তখন সুমন বললেন, দাদার নাম ছিল জলিল। তখন রহমত হুজুর বললেন, আপনাদের জলিল দাদা যখন যুবক তখন উনি কবিরাজ ছিলেন না, অন্য সব সাধারণ ছেলে সাধারণ মানুষের মতো ছিলেন। জলিল দাদার একজন ভালো বন্ধু ছিল, ওনার নাম কি তোমরা জানো? তখন সুমনের ভাই বলল, হ্যাঁ, ওনার নাম করিম। আমার দাদা জলিল ও করিম দাদা ভালো বন্ধু ছিলেন, এটা নাকি গ্রামের সবাই জানতো। দুজনে যেখানে যেতেন একসাথে যেতেন, দুজনকে ঘিরে অনেকের স্মৃতি জড়িয়ে আছে। বাবা বলতো ওদের দুজনের কথা আমি ছোটবেলায় শুনতাম। সুমনের বড় ভাইয়ের মুখে কথাটা শুনে হুজুর বললেন, হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, ওরা দুজন খুব ভালো বন্ধু, আড্ডা দেয়া, খেলাধুলা করা, হাট বাজার সবকিছু করতে একসাথে। আগেরকার যুগে মানুষজন রাস্তাঘাট এত উন্নত ছিল না, বেশিরভাগ সময় মানুষেরা হেঁটে হেঁটে চলাফেরা করত। একদিন পাশের 2 গ্রাম পরের গ্রামে যাত্রাপালা বসে। যাত্রাপালা আসায় জলিল দাদা ও করিম দাদা দুজনে ঠিক করেন তারা যাত্রাপালা দেখতে যাবে। কথা মতো দুজনে তাই করে। বিকাল বেলায় দুজনে রেডি হয়ে চলে যায় যাত্রা দেখতে। সেখানে যাবার পর যাত্রাপালা দেখতে দেখতে বেশ রাত হয়ে যায়। তখনকার সময় রাত 8টা-9টা মানে অনেক রাত। দুজনে যখন বুঝতে পারেন খানিকটা বেশ রাত হয়েছে, তখন দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। জ্যোৎস্না রাত, তাদের হাঁটতে সমস্যা হচ্ছিল না। দুজনে গল্প করছে আর হাঁটছে। দুজনে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গাছের নিচে 2টো সাপকে দেখতে পান। সাপ দুটো ছিল অন্য শাবকদের থেকে আলাদা। এগুলো একদম সাদা রঙের সাপ। এরকম সাদা সাপ দেখে দুজনে বেশ অবাক হন। সাপ দুটো তাদের যাবার রাস্তায় দাঁড়িয়ে তাদের দিকে ফনা গুলে দাঁড়িয়ে আছে। এ দেখে করিম সে কি করে, পাশে থাকা একটা গাছের ডাল ভেঙে সেই সাপ দুটোকে আঘাত করতে থাকে। এমন অবস্থায় জলিল দাদা করিমকে বলে, এই কি করছিস, মারিস না, থাম। কথাটা বলে সে করিমের হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে করিমকে বলে, আরে সাপ দুটোকে মারছিস কেন? রাত্রেবেলা না জেনে কোনো কিছুকে আঘাত করা ঠিক না। তাছাড়া সাপ দুটোকে দেখ কতটা সুন্দর, এরকম অদ্ভুত সাপকে আগে কখনো দেখেছিস? কথাটা বলে জলিল দাদা সাপ দুটোকে একটু ঝোপঝাড়ের মতো জায়গায় রেখে পাশের নিচু জমি থেকে পানি এনে সেই পানি সাপ দুটোর উপর ছিটিয়ে দিলেন। এভাবে বেশ কিছুক্ষণ পানি ছেটানোর পর সেখানে সাপ দুটোকে রেখে ওরা বাড়িতে চলে গেলেন। রাস্তায় আর তাদের সাথে কিছু ঘটেনি, সব স্বাভাবিক ছিল। এই ঘটনার 2 থেকে 3 দিন পর একদিন বাজার থেকে বাড়িতে ফিরছিলেন জলিল দাদা। সেদিন বাজার থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। জলিল দাদা বাড়িতে আসার সময় হঠাৎ তার সামনে বিশাল বড় একটা অবয়ব দেখতে পায়। অবয়বটার পরনে ছিল সাদা জুব্বা আর চুল ও দাড়ি ছিল অনেক লম্বা। রাতের বেলা এরকম বিশাল আকারের অবয়ব দেখে জলিল দাদা ভয় চিৎকার করতে যাবে, ঠিক তখনই সেই অবয়বটা নরম কণ্ঠে বলে ওঠে, জলিল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার সাথে দেখা করতে আসলাম কারণ তোমাকে ধন্যবাদ দিতে। তুমি আমার বড় একটা উপকার করেছ। সে অবয়বের কথায় জলিল দাদা সাহস করে বললেন, উপকার? আমি আবার আপনার কোন উপকার করলাম? তখন সে অবয়ব বললেন, মনে করে দেখো, আজ থেকে 2-3 দিন আগে রাতের বেলা তোমার বন্ধু যখন 2টো সাপকে আঘাত করছিল, পরে তুমি সেই সাপ দুটোকে ঝোপঝাড়ে রেখে দিয়েছিলে। তুমি তোমার বন্ধুকে বাধা না দিলে ওই সাপ দুটোকে মেরে ফেলতো। সে সাপ দুটো নর্মাল কোনো সাপ ছিল না, সে সাপ দুটো ছিল জিন। ওরা আমার 2 ছেলে,
আমি হলাম জিনের সর্দার। তুমি আমার ছেলেদের বাঁচিয়েছো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিতে আসলাম। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার ছেলেদের বাঁচিয়েছো, সেজন্য তোমাকে কিছু উপহার দিতে চাই। তুমি কি চাও বলো? সে জিন সর্দারের কথায় জলিল দাদা বললেন, না না, আমার কিছু চাই না, উপকারের প্রতিদান হিসেবে কিছু নিতে নেই। জলিল দাদার কথায় সেই জিন সর্দার খুশি হন আর জলিল দাদাকে বলেন, জলিল, তোমাকে আমি একটা কয়েন দিলাম, এই যে নাও। আর তোমাকে কাল থেকে কবিরাজি শেখানো হবে। সেটা আমার অনুগত জিনেরা তোমাকে শেখাবে। তুমি কবিরাজি শিখে মানুষের উপকার করবে। তোমাকে যে কয়েনটা দিলাম, তুমি এটা সবসময় তোমার সাথে সাথে রাখবে। তুমি কবিরাজি করবে, তোমাকে সাহায্য করবো আমি। তুমি শুধু জিন পরি ধরা কারো বাড়িতে যাবে, বাকি যা করার লাগে আমি করব। তবে হ্যাঁ, আমার কথা তুমি কাউকে বলতে পারবে না। সে জিন সর্দারের মুখে কথাটা শুনে জলিল দাদা বললেন, আপনি খুশি আমাকে কবিরাজি শেখাতে চাচ্ছেন? ঠিক আছে, আমি শিখব। আমি আপনার উপকার করছি বলে আমাকে উপহার হিসেবে কবিরাজি শেখাবেন বললেন, কিন্তু আমার বন্ধু করিম যে আপনার ছেলেদের আঘাত করেছে, এর জন্য কি ওর কিছু করবেন? জলিল দাদার কথায় সে জিন সর্দার বললেন, হ্যাঁ, এর জন্য শাস্তি হবে। জিন সর্দারের কথায় জলিল দাদা বললেন, না না, এটা করিয়েন না, আমার ভালো বন্ধু, ওকে শাস্তি দিবেন না। তাছাড়া করিম তো জেনে শুনে আপনার ছেলেদের আঘাত করেনি। আমার উপকারের বিনিময়ে ওকে মাফ করে দিন, দরকার আমাকে কবিরাজি শিখায়েন না, তবু ওকে মাফ করেন। জলিল দাদার কথায় জিন সর্দার বললেন, জলিল, তুমি আসলেই ভালো মানুষ। আচ্ছা যাও, আমি তোমার বন্ধুকে মাফ করে দিলাম, ওকে কোনো শাস্তি দেব না। আর তোমাকে যে কবিরাজি শেখাতে চেয়েছিলাম সেটা আমি শেখাবো। তবে হ্যাঁ, তোমাকে একটা কঠিন উপদেশ মানতে হবে। তুমি কখনো কোনো সাপকে মারতে পারবে না, হোক সেটা নর্মাল কোনো সাপ বা সাপরূপী জিন। কথাটা বলে জিন সর্দার চলে যান। উনি চলে যাবার পর জলিল দাদা বাড়িতে চলে আসেন। এরপর থেকে স্বপ্নের মাধ্যমে সেই জিনেরা জলিল দাদাকে কবিরাজি শেখান। অনেক সময় বাস্তবে এক অজানা জায়গায় নিয়ে গিয়ে কবিরাজি শেখান। এভাবে 1 মাস শিক্ষা নেবার পর উনি কবিরাজি শুরু করেন। উনি কারো বাড়িতে জিন ধরা রোগী দেখতে গেলে ওনার কিছু করতে হতো না, ওই জিন সর্দারের অনুগত জিনেরা সব কাজ করে দিতেন। এভাবে আস্তে আস্তে জলিল দাদার নাম ছড়িয়ে পড়ে সবখানে। উনি কবিরাজি করার মধ্যে কেটে যায় কয়েকটা বছর। এর মধ্যে কিন্তু উনি বিয়েও করেন। উনি বিয়ে করার পর ওই জিন সর্দারের সাহায্যে কবিরাজি করতেন। এভাবে কেটে যায় আরো কয়েকটি বছর। কয়েক বছর পর এই জলিল দাদা জিনদের দেয়া কথা, ওদের আদেশ ভুলে যান। এক রাতে জলিল দাদার ঘরে একটা সাপ ঢুকে পড়ে। রাতের বেলা ঘরে সাপ দেখে ওনার স্ত্রী সন্তান ওরা চিৎকার দিতে থাকে। এমন অবস্থায় জলিল দাদা সব ভুলে গিয়ে ওই সাপটাকে আঘাত করে মেরে ফেলে। ওনার কিন্তু মনে ছিল না, জিন সর্দার ওনাকে বলেছিলেন, জলিল, কখনো কোনোদিন তুমি সাপ মারতে পারবা না। কিন্তু জিনদের কথা ভুলে উনি সাপটাকে মারার পর সে রাতে একটা স্বপ্ন দেখেন। উনি দেখেন স্বপ্নের মধ্যে সেই জিনের সর্দার এসে বলছেন, জলিল, তুমি তোমার দেয়া কথা রাখতে পারলা না। তুমি আমাদের কি কথা দিয়েছিলে মনে আছে? তোমাকে আদেশ করেছিলাম তুমি জীবনে কোনোদিন কোনো সাপ মারতে পারবা না। তুমি আমাদের আদেশ রাখতে পারোনি। তুমি আমার ছেলেদের মৃত্যুর হাত থেকে রক্ষা করেছো বলে আমি তোমাকে একটা কয়েন দিয়েছিলাম আর তোমাকে কবিরাজি শিখিয়েছিলাম। তুমি আমাদের সাহায্য নিয়ে অনেক বছর কবিরাজি করেছো, কিন্তু আর না। তুমি আমাদের আদেশ ছিন্ন করার ফলে আমরা তোমার থেকে দূরে সরে যাচ্ছি। তোমাকে দেয়া কয়েনটা নিয়ে গেলাম, আর আজকের পর আমরা তোমার কাছে আর আসবো না। তবে তোমার কোনো ভয় নেই, আমরা তোমার কোনো ক্ষতি করবো না। তুমি তোমার মতো থাকো। আমার ছেলেদের জীবন বাঁচানোর জন্য শেষবারের মতো তোমাকে ধন্যবাদ। এই কথাটা বলে স্বপ্নের মধ্যে সে জিন সর্দার চলে যান। উনি চলে যাওয়ার পর জলিল দাদার ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে যেতে উনি বুঝতে পারেন উনি জীবনের বড় ভুলটাই করলেন। জিন সর্দার এসব বলার পর ওনার মনে পড়ে যায়, আরে ঠিকই তো, ওনারা তো আমাকে বলেছিলেন যে আমি যেন কোনো সাপকে না মারি। আমি তো ভুলে গিয়েছিলাম, কেন যে সাপটা মারলাম। কথাটা বলে উনি আফসোস করতে থাকে। এদিকে মাঝরাতে ঘুম ভেঙে যায়। ওনার স্ত্রী উঠে ওনাকে বলে, কি গো, মাঝরাতে ঘুম থেকে উঠে বসে রইলে যে, কোনো সমস্যা হয়েছে কি? স্ত্রীর মুখে কথাটা শুনে উনি বললেন, না না, কিছু না, তুমি ঘুমাও। এই বলে উনি আবার ঘুমিয়ে পড়ে। এই ঘটনার পর জলিল দাদা নানাভাবে সে জিনদের স্মরণ করলেও সে জিনরা ওনার কাছে আসে না। এদিকে এলাকাবাসী তো সমস্যায় পড়লে তার কাছে আসতো, যেহেতু উনি কবিরাজ, কিন্তু জলিল দাদার কাছে তো জিনরা আসে না। এই ঘটনা যদি জানাজানি হয় তাহলে লোকেরা কি বলবে? জলিল দাদার নামডাক কমে যাবে, সবাই খারাপ ভাববে। এইসব ভেবে উনি চিন্তা করেন, আমি তো টুকটাক কবিরাজি বিদ্যা জানি, সেই জিনেরা আমার কাছে আর আসবে না এটাও জানি, আমার অন্য ব্যবস্থা করতে হবে। কথাটা ভেবে উনি ওনার এলাকায় যত কবিরাজ ও তান্ত্রিক আছে তাদের কাছে যান আর কিছু কিছু শিক্ষা নিতে থাকেন। কিন্তু এতে ওনার শিক্ষা ও শক্তি না বাড়ায়। একজন তান্ত্রিকের মাধ্যমে জানতে পারেন ভারতের আসামে একজন বড় তান্ত্রিক আছে। ওনার কাছে শিক্ষা নিতে পারলে কবিরাজি শক্তি বেড়ে যাবে, তখন জিনপরীকেও বশে আনা যাবে। সেই বড় তান্ত্রিকের খোঁজ পেয়ে জলিল দাদা ঠিক করেন সেখানে যাবেন আর তাদের কাছ থেকে শিক্ষা নেবেন। কিন্তু তার পরিবারের লোকেরা কোনোভাবেই তাকে যেতে দিতে রাজি হচ্ছিল না। এদিকে জলিল দাদা নাছোড়বান্দা, তিনি যাবেন মানে যাবেন। উনি কারো কথা না শুনে রওনা করেন আসামের উদ্দেশ্যে। তখন কিন্তু এখনকার মতো বর্ডারের কাছে কাঁটাতারের বেড়া ছিল না, যে কেউ এক দেশ থেকে অন্য দেশে অনায়াসে যেতে পারতেন। তো জলিল দাদা রওনা করেন আসামে সেই বড় তান্ত্রিকের কাছে। তিনি 3 থেকে 4 দিন পর আসামে ওই তান্ত্রিকের কাছে পৌঁছান, যেখানে যাবার পর জলিল দাদা ওই তান্ত্রিককে সব ঘটনা খুলে বলেন।
উনি বলে বাংলাদেশ থেকে আসছে তার কাছে শিক্ষা নিতে, তিনি যেন তাকে তার শিষ্য করে নেন। জলিল দাদার কথায় প্রথমে সেই বড় তান্ত্রিক কিছু শেখাতে রাজি না হলেও পরে ভাবেন এত দূর থেকে আসছে, এইভাবে তান্ত্রিক জলিল দাদাকে কবিরাজি বিদ্যা শেখাতে রাজি হন। শুরু হয় জলিল দাদার শিক্ষা। এভাবে একদিন 2 দিন নয়, 1 বছর সেই তান্ত্রিকের সাথে থেকে সমস্ত কবিরাজি বিদ্যা শেখেন জলিল দাদা। সমস্ত কবিরাজি বিদ্যা শেখানোর পর সেই বড় তান্ত্রিক বলেন, যা বেটা, এখন বাড়িতে ফিরে যা, তোকে আমার জানা সমস্ত বিদ্যা শিখিয়ে দিলাম। এর মাধ্যমে তুই অনেক শক্তিশালী হয়ে গেছিস, তুই এখন যে কোনো জিনপুরীর মোকাবেলা করতে পারবি। তবে বেটা শোন, কখনো নিজের ক্ষমতা, নিজের শক্তি খারাপ কাজে ব্যবহার করবি না। একটা কথা মনে রাখবি, শক্তির উপর শক্তি থাকে। কথাটা বলে সেই বড় তান্ত্রিক জলিল দাদাকে উপহার হিসেবে একটা বিশেষ ধরনের গাছের শিকড় দেন। এই বিশেষ শিকড়টা দিয়ে বলে, শোন বেটা, এটা এক ধরনের জঙ্গলি বিশেষ ধরনের গাছের শিকড়, এটা সাধারণ কোনো শিকড় না। তুই যদি কখনো বড় কোনো সমস্যায় পড়িস, জিনপুরি ছাড়াতে গিয়ে, তখন এই গাছের শিকড়টা সে জিনপুরির শরীরে চাপ দিয়ে ধরবি। এই শিকড়টা জিনপুরির শরীরে লাগলে সে দুর্বল হয়ে যাবে, সে যত বড় জিন বা পরি হোক না কেন। সেই তান্ত্রিকের কথায় জলিল দাদা দীর্ঘ 1 বছর পর বাড়ির দিকে রওনা করলেন। উনি আসাম থেকে রওনা করার 2 থেকে 3 দিন পর বাড়িতে চলে আসলেন। উনি 1 বছর পর বাড়িতে আসায় বাড়ির লোকজন তো ওনাকে দেখে কান্নাকাটি শুরু করেন। 1 বছর তার কোনো খোঁজ নেই। জলিল দাদার স্ত্রী সন্তানেরা তো ভেবেই নিয়েছিল উনি কখনো ফিরবেন না। উনি যে বেঁচে আছেন না মারা গেছেন এটাও জানতেন না, কারণ তখন এ সময়ের মতো সবার হাতে ফোন ছিল না। যাই হোক, জলিল দাদা বাড়িতে ফেরায় গ্রামবাসী অনেকেই তাকে দেখতে আসে। বাড়ির মধ্যে জলিল দাদা আসায় অনেকেই এসে তাকে জিজ্ঞাসা করে উনি কোথায় ছিলেন বা কি করছিলেন। সবার কথা জবাবে জলিল দাদা বললেন, আমি কবিরাজি শিখতে আসামে গিয়েছিলাম, আমি আগের থেকে অনেক শক্তি নিয়ে ফিরেছি। এখন থেকে আপনাদের জিনপুরি কোনো সমস্যা হলে আমার কাছে আসবেন, আল্লাহর রহমতে আমি চেষ্টা করব ভালো করার। জলিল দাদার কথায় সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। উনি বাড়ি ফেরার কথা ছড়িয়ে যায় আশেপাশের গ্রামগুলোতেও। জলিল দাদা বাড়িতে আসার 2 দিন পর ওনার কাছে একজন লোক আসে। উনি লোকটাকে চেনে, পাশের গ্রামেই বাড়ি। সে লোকটা এসে জলিল দাদাকে বললেন, তার মেয়েটাকে জিনে ধরেছে, মেয়েটাকে আটকানো যাচ্ছে না, দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, সেজন্য আপনার কাছে আসা। আপনি যদি আমার সাথে যেতেন আমার বাড়িতে আমার মেয়েটাকে দেখতে। সে লোকটার কথায় জলিল দাদা ওনাকে সাথে নিয়ে চলে যান সেই বাড়িতে। সে লোকটার বাড়িতে গিয়ে দেখেন তার মেয়েকে আসলে বেঁধে রাখা হয়েছে। ওখানে গিয়ে জানতে পারেন মেয়েটা 2 দিন ধরে খারাপ আচরণ করছে সবার সাথে। আগে স্বাভাবিক থাকলেও ইদানিং স্বাভাবিক থাকে না, ইদানিং কাঁচা মাংস খায়, কেমন ছেলেদের কণ্ঠে কথা বলে। সব শুনে জলিল দাদা বললেন, মেয়েটার বাঁধন খুলে দেন, আমি দেখছি কি করা যায়। এই বলে জলিল দাদা মেয়েটার শরীরে সে জিনকে হাজির করান। সে জিনটা মেয়েটার শরীরে হাজির হবার পর তার কণ্ঠ শুনে জলিল দাদার সন্দেহ হওয়ায় জলিল দাদা বললেন, এই তোরা কয়জন? তখন সে মেয়েটার কণ্ঠের জিনটা বলে ওঠে, আমরা 2 জন কবিরাজ, আমরা 2 ভাই, 2 ভাইয়ের এক মেয়েটাকে ধরেছি। আমরা কোনো সাধারণ জিন না, আমরা যাকে ধরি তাকে ছাড়ি না। তুই কবিরাজ যেভাবে এসেছিস সেভাবে ফিরে যা। সে জিন দুটোর কথায় জলিল দাদা কোনো কথা না বলে বিড়বিড় করে তাদের কি জানি পড়তে লাগলেন। এদিকে তখনই সেই মেয়েটার শরীরে থাকা জিন দুটো, ওরা 2 ভাই, ওরা বলতে লাগলো, এই কবিরাজ, এ কি করছিস? বন্ধ কর তোর মন্ত্র পড়া, আজ আমরা চলে যাব। কিন্তু জলিল দাদা কোনোভাবেই মন্ত্র পড়া বন্ধ করেন না। দাদার মন্ত্র পড়ায় সেই জিন দুটো ছটপট করতে থাকে। ওরা চিৎকার দিয়ে কবিরাজের কাছে আকুতি মিনতি করতে থাকে আর বলতে থাকে, কবিরাজ, আমরা এই মেয়েটাকে ছেড়ে চলে যাব, আর কখনোর কাছে আসবো না, দয়া করে আমাদের ছেড়ে দে, তুই আমাদের বন্দি করতে চাচ্ছিস, আমরা বুঝতে পারছি, মাফ করে দে আমাদের। এদিকে সেই জিন দুটোর কোনো কথা না শুনে কিছুক্ষণের মধ্যে জলিল দাদা জিন দুটোকে বন্দি করে ফেললেন। জলিল দাদা জিন দুটোকে বন্দি করার কারণ হলো ওদেরকে বশ করে ওদের দিয়ে কাজ করিয়ে নেবে। তো জলিল দাদা জিন দুটোকে বন্দি করে যার বাড়িতে গিয়েছেন ওনাদের বলেন, আপনাদের কোনো ভয় নেই, আমি জিন দুটোকে বন্দি করেছি। এই বলে উনি বাড়ি চলে আসে। বাড়িতে আসার পর জলিল দাদা সেই জিন দুটোকে তার মতো করে কাজ করে বশ করে ফেলেন। মানে জিন দুটো মুক্তই থাকবে, সবখানে যেতে পারবে, কিন্তু জলিল দাদা যখনই ডাকবে তখনই তাদের উপস্থিত হতে হবে। জলিল দাদা যে কাজ করতে বলবে সেই কাজ করতে হবে। জিন দুটো সহজে বসে আসতে চাইছিল না। ওরা কবিরাজকে নানাভাবে হুমকি দেন, এতেও কাজ না হলে মাফ চান, কিন্তু কবিরাজ কোনোভাবেই মাফ করেন না। জিন দুটোকে বন্দি করার পরের দিন রাত্রেবেলা একজন বৃদ্ধা জলিল দাদার বাড়িতে আসেন। রাত্রেবেলা বৃদ্ধাকে দেখে জলিল দাদা বলেন, আরে আপনি বৃদ্ধ বয়সে রাত্রেবেলা আমার বাড়িতে? জলিল দাদার কথায় সে বৃদ্ধা বলেন, আমার ছেলেটা খুব অসুস্থ, ওকে ডাইনি ভর করেছে। আমি গরিব মানুষ বাবা, শুনলাম তুমি কবিরাজ, তুমি চলো না বাবা, আমার ছোট ছেলেটাকে দেখে এসো, আমি অনেক কষ্টে তোমার কাছে আসছি, তুমি না করো না। সে বৃদ্ধার অনুরোধে জলিল দাদার মন গলে যায়। জলিল দাদা বৃদ্ধাকে বলেন, আপনি একটু দাঁড়ান, আমি রেডি হয়ে আসছি। কথাটা বলে জলিল দাদা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে হাতে একটা হারিকেন নিয়ে সে বৃদ্ধার সাথে রওনা করলেন তার বাড়ির দিকে। অন্ধকার রাত, জলিল দাদা হাঁটছেন আর বৃদ্ধ মহিলার সাথে কথা বলছেন। এভাবে বেশ কিছু দূর হাঁটার পর একটা বাঁশঝাড়ের কাছে এসে জলিল দাদা পেছনে তাকিয়ে দেখলেন সে বৃদ্ধটি পেছনে নেই। বৃদ্ধাকে পেছনে না দেখে জলিল দাদা এদিক সেদিক তাকাতেই সামনে থেকে সে বৃদ্ধা বলে উঠলেন, জলিল, আমি এদিকে।
এদিক সেদিক না তাকিয়ে আমার দিকে তাকা। তখন সে বৃদ্ধা মহিলার কথায় সামনের দিকে তাকাতে উনি দেখলেন ইনি সাধারণ কোনো মহিলা নন। ওনাকে দেখে মনে হচ্ছে জিন জাতীয় কেউ, মানে উনি একটা পরী, কিন্তু ওনার চেহারাটা ভয়ঙ্কর। ওনাকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছেন। সে বৃদ্ধা পরীর দিকে তাকাতে উনি বললেন, জলিল, আমি মানুষ না, আমি মানুষ রূপে ভয়ঙ্কর পরী। আমি সেই পরী যার দুটো ছেলেকে তুই বন্দি করেছিস। আমি তোকে বাড়ি থেকে এখানে নিয়ে আসছি, এসব আমারই চাল। সে পরীর কথায় জলিল দাদা হাসতে হাসতে বললেন, পরী নিজেকে চালাস ভাবিস না, আর আমাকে আর তোরা দুর্বল কবিরাজ ভাবিস না। আমি প্রথমে বুঝেছিলাম তুই একটা পরী। আমি বাড়িতে তোর সাথে ঝামেলা করলে আমার স্ত্রী সন্তানরা ভয় পেতেন, তাই ইচ্ছে করে তোর সাথে আসছি। দেখি তুই আমার কি করতে পারিস। দাদার কথায় পরী বললেন, কবিরাজ বেশি সাহস দেখাবি না বললাম। তুই আমার ছেলেদের মুক্ত করবি কিনা বল, নাহলে তোকে কোনোভাবেই ছাড়বো না, মেরে ফেলবো। পরীর কথায় জলিল দাদা বললেন, তোর ছেলে আমার কাছে বন্দি, কোথায় অনুরোধ করবি তা না ভয় দেখাচ্ছিস, দাঁড়া। এই বলে উনি সেই পরীকেও মুহূর্তে বন্দি করে ফেললেন। নিজের ছেলেদের মুক্ত করতে এসে পরী নিজেই বন্ধ হয়ে গেলেন। পরীকে বন্ধ করায় তার দুই ছেলে জলিল দাদাকে বললেন, আমার মাকে আপনি ছেড়ে দেন, আমাদের বন্দি করিয়ে কাজ করে নিবেন মানলাম, কিন্তু মা তো বৃদ্ধা, আমার ছেলে ওনাকে কষ্ট থাকতে দেখবো কিভাবে, আপনি দয়া করে ওনাকে ছেড়ে দেন। সে জিন দুটোর অনুরোধে জলিল দাদা পরীকে মুক্ত করেন আর বলেন, শোন পরী, আমি তো ছেলেদের আমি বন্দি করেছি, মেরে তো ফেলিনি, আমি ওদের দিয়ে কাজ করাবো, আর কখনো যদি আমার মনে হয় ওদের মুক্ত করে দেয়ার তখন মুক্ত করব। এখন চলে যা, আমার কাছে আর আসবি না কখনো। জলিল দাদার কথায় পরী সেখান থেকে চলে যায়। পরী চলে যাবার পর জলিল দাদাও চলে যান বাড়িতে। ভয়ঙ্কর পরী চলে যাবার পর জলিল দাদাও চলে যান বাড়িতে। উনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। জলিল দাদার সাথে এখন দুটো জিন থাকে, তাদের দিয়ে উনি জিন পরী ছাড়ানোর কাজ করিয়ে নেন। এভাবে চলতে থাকে দিন। একদিন দূর থেকে দুজন লোক আসে জলিল দাদার কাছে। ওনারা স্বামী স্ত্রী। ওনারা আসায় জলিল দাদা বলেন, আসসালামু আলাইকুম, আপনারা কে? আমার কাছে কি আপনারা আসছেন? দাদার কথায় ওনারা বললেন, হ্যাঁ, আপনি তো জলিল কবিরাজ তাই না? আমরা অনেক দূর থেকে আসছি কবিরাজ সাহেব, অনেক খোঁজে আপনার বাড়িতে আসছে। ওনাদের কথায় জলিল দাদা বলেন, বসেন আপনারা, আর আমাকে বলেন সমস্যা কি, কার সাথে সমস্যা হচ্ছে। জলিল দাদার কথায় ওনারা বললেন, এই যে আমার কোলে আমার ছোট ছেলেটাকে দেখছেন, এর সমস্যা এই ছেলেটাকে জানি কি ধরেছে, আমাদের মনে হয় ওকে পরী ধরেছে। আপনি ওকে দেখেন অথবা আমাদের বাড়িতে গেলে বুঝতে পারবেন। ওনাদের কথায় জলিল দাদা সেই বাচ্চাটির দিকে তাকায়। বাচ্চাটি ততটা বড় না, 4-5 বছরের ছেলে। দাদা ওনাদের বললেন, আপনারা বাইরে একটু অপেক্ষা করুন, আমি রুমে গিয়ে একটু পর আসছি। কথাটা বলে উনি রুমে গিয়ে তার সাথে থাকা দুটো জিনকে বাইরে থাকা সে বাচ্চাটির খোঁজ নিতে বলেন। দাদার কথায় সে জিনটা দুটো চলে যায়, আর কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, এই ছোট ছেলেটাকে পরী ধরেছে, পরীটা খুব বেশি শক্তিশালী, আপনি দেখেন ওদের বাড়িতে গিয়ে পরীকে হাজির করে কিছু করতে পারেন কিনা। জিনদের কথায় জলিল দাদা রুম থেকে বাইরে এসে বাইরে থাকা সেই লোক ও তার স্ত্রীকে বললেন, হ্যাঁ, আপনাদের ধারণাই ঠিক, আপনাদের ছোট ছেলেটাকে পরী ধরেছে। আপনারা একটা কাজ করুন, আপনারা আপনাদের ঠিকানা আমাকে দিয়ে যান, আমি কাল যাব আপনাদের বাড়িতে। দাদার কথায় ওনারা রাজি হয়ে ঠিকানা দিয়ে চলে যান। এদিকে কথা মতো পরের দিন জলিল দাদাও চলে যায় গতকাল আসা সেই লোকটার বাড়িতে। সেখানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায়। জলিল দাদা ওনাদের বাড়িতে এসে বাড়ির চারপাশটা ভালো করে ঘুরে দেখেন, আর রুমে গিয়ে বাচ্চাটিকে ধরা সে পরীকে হাজির করার চেষ্টা করেন, কিন্তু পরী কোনোভাবেই হাজির হন না। দীর্ঘ 2 ঘন্টা চেষ্টার পর জলিল দাদা ব্যর্থ হন পরীকে হাজির করায়। পরীকে হাজির করায় ব্যর্থ হওয়ায় জলিল দাদা বলেন, আজকের সমস্যার জন্য পরী হাজির হচ্ছে না, আমি আজকে রাতে আর বাড়িতে ফিরবো না। আপনারা আমাকে আজকের রাতটা আপনাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন, আমি কালকে আবার চেষ্টা করব পরীকে হাজির করার। দাদার কথায় ওনারা দাদাকে থাকার জন্য রুম ঠিক করে দেয়, রাতের খাবার খেতে দেন। সেখানে খাবার শেষে দাদা ঘুমিয়ে পড়েন। পরের দিন যথারীতি উনি আবারও সেই পরীকে হাজির করার চেষ্টা করেন। আজ উনি একটা রুমে সেই বাচ্চাটিকে নিয়ে গভীরভাবে মন্ত্র পড়ে পরীকে হাজির করার চেষ্টা করেন, আর তিনি সফল হন। আজ পরী হাজির হয়। মনে হচ্ছে একটা কালো ছায়া এসে দাঁড়িয়ে আছে। দাদা কালো ছায়াটাকে দেখে বোঝেন এটাই পরী। পরী হাজির হবার পর জলিল দাদা জিজ্ঞাসা করেন, কে আপনি? আপনি এই বাচ্চাটিকে কেন জ্বালাতন করছেন, কেন এর পিছু নিচ্ছেন? দাদার কথায় সে পরী বলে, প্রতিশোধ নিতে। আমি তো এই বাচ্চার কোনো ক্ষতি করতে চাইনি। আমার এক ছেলে এক মেয়ে, ছেলেটা বড়, মেয়েটা ছোট। আমার ছোট মেয়েটা এই যে এনাদের ছোট ছেলেটার সাথে খেলা করতো, এই বিষয়টা ওনারা জেনে যায়। এক রাতে আমার মেয়েটা ও ওনার ছেলেটা খেলা করছিল, তখন সেই লোকটা লাঠি দিয়ে আমার ছোট ছেলেটাকে মারে, আঘাত করে। আপনি বলুন, এত ছোট বাচ্চাকে কি এভাবে মারা ঠিক? সে জিনের বাচ্চা বা মানুষের বাচ্চা হোক। আমার বাচ্চাটাকে আঘাত করার ফলে আমি ওনার ছোট বাচ্চাটার শরীরে ভর করি, ওরা আমার বাচ্চাকে আঘাত করায়, আমি ওদের সহ ওদের বাচ্চাকেও শাস্তি দেব। পরী কথায় জলিল দাদা বললেন, না, এটা করা যাবে না। ওনারা না বুঝে আপনার ছেলেকে আঘাত করেছে, ওদের মাফ করে দিন আর চলে যান। কিন্তু পরী কোনোভাবেই যেতে রাজি হন না। এভাবে দাদার সাথে বেশ কিছুক্ষণ তর্কাতর্কির ফলে দাদা তার সাথে করে নিয়ে যাওয়া জমজমের পানি সে পরীর কালো ছায়ার উপর ছিটে দিতে পরী একটা চিৎকার দেন আর তার আসল রূপে চলে আসেন। পরী তার আসল রূপে আসায় জলিল দাদা হা হয়ে পরীর দিকে তাকিয়ে থাকেন, কারণ পরী ছিল অসম্ভব সুন্দরী।
এতটা সুন্দরী যে দাদা চোখ সরাতে পারছেন না। দাদা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই সুযোগে পরি সেখান থেকে পালিয়ে যায়। পরি চলে যাবার পর জলিল দাদা ওনাদের বলেন, আপনাদের ভয় নেই, পরি আর আপনাদের ছোট ছেলেটাকে কিছু করতে পারবে না। পরি যা করার আমি করব। এই বলে বাড়িতে চলে যান জলিল দাদা। উনি বাড়িতে যাবার পর পরির কথা ভুলতে পারেন না। বারবার যেন তার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। এক কথায় বলতে গেলে জলিল দাদা পরির প্রেমে পড়ে যায়। পরির কথা বলতে না পারায় দাদার সাথে থাকা জিন দুটোকে বলেন, তোমরা যাও ওই পরির বিষয়ে খোঁজ নিয়ে আমাকে জানাও। পরি কোন গোত্রের জিন, কোথায় থাকে, ওর পারিবারিক অবস্থা কি, সব আমাকে জানাও। দাদার কথায় সেই জিন দুটো পরির বিষয়ে খোঁজ নিতে যান আর কিছুক্ষণ পর ফিরে আসেন। সেই জিন দুটো পরির খোঁজ নিয়ে এসে জলিল দাদাকে বলেন, আমরা পরির বিষয়ে খোঁজ নিয়ে আসলাম। পরি মারিদ সম্প্রদায়ের জিন। পরি বিবাহিত, ওর একটা ছেলে ও একটা মেয়ে বাচ্চা আছে। আর পরির মা বাবা বেঁচে নেই, এমনকি ওনার স্বামীও বেঁচে নেই, মারা গেছে। জিন দুটোর কথায় জলিল দাদা বললেন, আরে বাহ, ভালো খবর। পরির স্বামী নেই মানে শুনে ভালো লাগলো। আচ্ছা, তোমাদের একটা কাজ করতে হবে। আমি চাই সেই পরীকে বন্দি করতে, আমার বসে আনতে, কারণ ওকে আমার ভালো লেগেছে। দাদার কথায় সেই জিন দুটো বললেন, কবিরাজ সাহেব, এটা সম্ভব না, আমরা এই কাজ করতে পারবো না, কারণ পরি আমাদের থেকেও অনেক বেশি শক্তিশালী। আমরা যদি পরীকে ধরে নিয়ে আসতে যাই তাহলে পরি আমাদের মেরে ফেলবে, আমরা শক্তিতে তার সাথে পারবো না। জিনদের কথায় জলিল দাদা বললেন, তোমরা না পারলেও আমি পারবো। পরি যতই শক্তিশালী হোক আমার শক্তির কাছেও পারবে না। তোমাদের কোনো ভয় নেই, যা করার আমি করব। পরির মুখোমুখি আমি হব, তোমরা শুধু আমাকে একটু সাহায্য করো। তখন জিন দুটো বললেন, কি সাহায্য করব বলেন। ওদের কথায় দাদা বললেন, পরির ছেলেটাকে তোমরা ধরে আমার কাছে নিয়ে আসবা। ওর ছেলেকে আমার কাছে নিয়ে আসলে পরি নিশ্চয় ওর ছেলেকে বাঁচাতে আমার কাছে আসবে, তখন যা করার আমি করব। দাদার কথায় সেই জিন দুটো দাদাকে আবারও সতর্ক করে দিয়ে বললেন, আরেকবার ভেবে দেখুন, বড় ধরনের বিপদ কিন্তু হতে পারে। কিন্তু দাদা পরির মায়ায় এমন ভাবে পড়েছিলেন যে সেখান থেকে আর বের হতে পারে না। দাদা জিন দুটোকে হুকুম করেন। দাদার কথায় সেই জিন দুটো সেদিন রাত্রের বেলা পরি ছোট ছেলেটাকে ধরে নিয়ে আসে। পরি ছেলেকে ধরে নিয়ে আসার পর কিছুক্ষণের মধ্যে পরি চলে আসে জলিল দাদার কাছে। পরি এসে জলিল দাদার দিকে গরম হয়ে ভয়ঙ্কর ভাবে বলেন, কবিরাজ, তোর কি জানের মায়া নেই? তোর সাহস কতবার আমার ছেলেকে ধরে নিয়ে আসার? তুই কি তোর সাথে থাকা জিনদের মুখে আমার কথা শুনিসনি? জানিস না আমি কে? আমি এখানে বেশি কথা বলতে আসিনি, শুধু একটাই কথা বলবো, আমার ছেলেকে এখনই ছেড়ে দে, নইলে তোকে সহ তোর পরিবারের সবাইকে মেরে ফেলবো। পরির কথায় জলিল দাদা পরির দিকে তাকিয়ে বলে ওঠেন, তোমার ছেলেকে ফিরিয়ে দেওয়াতে তুমি যদি খুশি থাকো তাহলে সেটাই করব। এই নাও, তোমার ছেলেকে নিয়ে যাও। দাদার কথায় পরি যখন তার ছেলের হাত ধরে তাকে নিয়ে যাবে তখন দূরত জলিল দাদা ওই যে ভারতের আসামের তার গুরুতান্ত্রিক একটা বিশেষ গাছের শিকড় দিয়েছিল, ওই শিকড়টা পরির শরীরে চেপে ধরে। আর তখনই পরি ছটফট করতে থাকে আর তার শক্তি কমে যায়। পরির শক্তি কমে যাওয়ায় জলিল দাদা তার সাথে থাকা জিন দুটোর সাহায্যে পরীকে বন্দী করে তাকে বশ করে ফেলেন। পরি জলিল দাদার কাছে বন্দী হবার পর দাদা বললেন, বেঈমান, আমার সাথে বেঈমানি করলি তাই না? আমাকে ছেড়ে দে, আমার ছোট দুটো বাচ্চা আছে। পরির কথায় জলিল দাদা হেসে বললেন, খুব তো শক্তির ক্ষমতা দেখালে, এখন কি হলো? সত্যি বলতে তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে এত সহজে ছাড়ছি না। আমি তোমার ছেলেকে মুক্ত করে দিলাম, এখন থেকে তুমি আর তোমার ছেলেমেয়েরা দেখা করতে পারবা না। জলিল দাদার কথায় পরি অনেক অনুরোধ করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু জলিল দাদা কোনোভাবেই পরীকে ছেড়ে দিতে রাজি হন না, কেননা পরীকে উনি পছন্দ করে। পরীকে বন্ধ করার পর জলিল দাদা অনেক খুশি। উনি তার সাথে থাকা জিন দুটোর পাশাপাশি পরীকেও দিয়েও কাজ করাবেন এটা ভাবেন। জিন দুটোর পাশাপাশি পরীকে দিয়েও কাজ করাবেন এটা ভাবলেন জলিল দাদা। কথা মতো তাই করা হয়। জলিল দাদা পরীকে দিয়েও জিন পরীর সমস্যার সমাধান করতেন। একদিন জলিল দাদার কাছে একজন লোক আসে। উনি এসে বলেন, কবিরাজ সাহেব, আমি আসছি একটা সমস্যার জন্য। আমি আমার বাড়ির পাশে একটা পুকুর খনন করি আর সেখানে মাছ চাষ করতে শুরু করি। আমি পুকুরে পোনা মাছ ছেড়ে দিই, কিন্তু কয়েক মাস পর আর পুকুরে কোনো মাছ পাই না। এরকম কয়েকবার হয়েছে। আমি মাঝিদের ডেকে জাল টেনেও দেখেছি, কিন্তু পুকুরে কোনো মাছ পাইনি। পুকুরে মাছ না পেয়ে শুরুতে ভেবেছিলাম চোরে মনে হয় রাতে মাছ চুরি করে। এই ভেবে আমি দুজনকে রাতে আমার পুকুর পাহারা দেবার জন্য রাখি। আমার কথা মতো ওরা পাহারা দেওয়ার সময় একটা ভয়ঙ্কর জিনিস দেখে। ওরা নাকি দেখে কয়েকটা কালো কুচকুচে অবয়ব হঠাৎ করে পুকুরের উপর ভেসে ওঠে আর মাছ চিবিয়ে চিবিয়ে খায়। এই কথাটা শোনার পর আমি বিশ্বাস করিনি, তাই পরের রাতে আমি দূর থেকে লুকিয়ে লুকিয়ে সেই একই জিনিস দেখি। আমার পুকুরে আসলে সমস্যা আছে। আপনি তো কবিরাজ, চারিদিকে আপনার ভালো নাম ডাক, আপনি যদি যেতেন আমার সাথে। সেই লোকটার কথা দাদা বলেন, এখন তো দিনের বেলা ওখানে গিয়ে তেমন একটা লাভ হবে না, আপনি চলে যান, আমি আজ সন্ধ্যায় যাবো আপনার বাড়িতে। দাদার কথায় সেই লোকটা চলে যায়। উনি চলে যাবার পর জলিল দাদা পরীকে জিজ্ঞাসা করেন ওই লোকের পুকুরের বিষয়ে। দাদার কথায় পরি বললেন, হ্যাঁ, ওনার পুকুরে সমস্যা আছে। উনি যে জায়গায় পুকুর খনন করেছে ওই জায়গাটা আগে ছিল জঙ্গল। সেখানে অনেক আগে থেকে একটা জিনপুরীর বসবাস ছিল। ওদের থাকার জায়গায় পুকুর খনন করায় ওরা সেই পুকুরে থাকে আর মাছ ধরে ধরে খায়। পরীর কথা দাদা বলেন, এখন কি করব? আমি তো ওনাকে কথা দিলাম সন্ধ্যায় যাবো ওদের বাড়িতে।
আপনি যাবেন যান, আপনি গিয়ে হয়তো জিন পরিবারকে সেই পুকুর থেকে তাড়িয়ে দিবেন আমার সাহায্যে, এতেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হতে পারে আপনার, কারণ ওই জিন পরিবারকে সেখান থেকে তাড়ানোর ফলে ওরা আপনার উপর রেগে থাকবে আর যে কোনো সময় কিছু একটা করে ফেলবে। পরীর কথা দাদা বললেন, আমার কি করে সেটা পরে দেখা যাবে, আগে সমস্যার সমাধান করি। যাই হোক, সেদিন সন্ধ্যাবেলা জলিল দাদা ওই লোকটার বাড়িতে যান। ওখানে যাবার পর পুকুরটার চারপাশে ঘুরেও দেখেন। জলিল দাদা যখন পুকুরের চারিদিকে ঘুরছিলেন তখন ওনার মনে হচ্ছিল পুকুর থেকে অদৃশ্যভাবে কেউ যেন ওনার দিকে তাকিয়ে আছে। দাদা এসব নজরে না নিয়ে সেই লোকের বাড়িতে গিয়ে পুকুরে থাকা সেই জিন পরিবারকে হাজির করেন। সেই জিনদের হাজির করার পর ওরা বলে, আমরা এই জায়গায় থাকি অনেক বছর ধরে, আমি এই জায়গা ছেড়ে কোথাও যেতে পারবো না। ওদের কথায় জলিল দাদা পরীর সাহায্যে ওদের ইচ্ছের বিরুদ্ধে সেই পুকুর থেকে তাড়িয়ে দেন। নিজের ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক পুকুরটা ছেড়ে যাওয়ার সময় সেই জিন পরিবারের সবাই জলিল দাদাকে বলেন, কবিরাজ, আমাদের জোর করে তাড়ালে, তোকে আমরা দেখে নেব। কথাটা বলে ওরা চলে যায় সেই পুকুর ছেড়ে। জিনগুলো চলে যাওয়ার পর সেই লোকের বাড়ি থেকে জলিল দাদা নিজের বাড়ির দিকে রওনা করেন। বাড়ি থেকে আসার সময় দাদা সেই পরীকে বলেন, আচ্ছা পরী, তোমার নাম কি? দাদার কথা সেই পরী বলে, আমার নাম মরিয়ম। আমি মরিয়ম পরী। তোমার নামটা যেমন সুন্দর, তুমিও তেমনই সুন্দর। জানো তোমাকে বন্দি করার কারণ কি? আমার না তোমাকে অনেক ভালো লাগে। কবিরাজ, ক্ষমতার জোরে অনেকেই অনেক কথা বলে, আপনি কি ভুলে যাচ্ছেন আমি জিন জাতি, আপনি মানুষ জাতি? তাতে কি, আমার তোমাকে ভালো লাগে এটা বললে কি অন্যায়? আমাকে বন্দি করে রাখাটা অন্যায়। এখনো সময় আছে, আমাকে ছেড়ে দিন। আমার ছোট দুটো সন্তান আছে, ওরা আমাকে ছাড়া কিভাবে থাকবে বলেন? মা হিসেবেও তো আমার কষ্ট হয় ওদের ছেড়ে থাকতে। এই বলে পরী কান্না করতে থাকে। জলিল দাদার এতেও মন গলে না। উল্টো যত দিন যেতে থাকে ততই পরীর প্রেমে হাবুডুবু খেতে থাকে। শয়তানের ধোকায় কি না পরে বলেন? সব চায় শয়তানের ধোকা থেকে বেরিয়ে আসতে, কিন্তু জলিল দাদাই শয়তানের ধোকা থেকে বের হতে পারে না। দাদার একদিন শয়তানের বুদ্ধি ঢোকে আর জলিল দাদা তার ক্ষমতা প্রয়োগ করে নিজেকে কন্ট্রোল দিতে না পেরে সেই পরীর সাথে শারীরিক সম্পর্ক মানে সহবাস করে ফেলেন। এই কাজে পরী কিন্তু হাজারবার না করেছেন। পরী কোনোভাবেই রাজি ছিলেন না, কিন্তু পরী তো দাদার কাছে বন্দী। উনি তাই নিজের ইচ্ছার বিরুদ্ধে দাদার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এভাবে পরীকে ধরে রাখা, পরীটাকে দিয়ে জিন ভূত ছাড়ানোর মধ্য দিয়ে কেটে যায় কয়েকটা মাস। কয়েক মাস পর পরী জানতে পারে তার ছোট মেয়েটা অসুস্থ। মেয়েটার অসুস্থতার কথা শুনে পরী ছটফট করতে থাকে মেয়েটাকে দেখার জন্য, মেয়ের কাছে যাবার জন্য, কিন্তু জলিল পরীকে তার মেয়ের কাছে যেতে দেন না। জলিল দাদা পরীকে তার কাছে ধরে রাখে। পরী তার পরিবারের তার মেয়ের কাছে ফিরে যাবার জন্য অনেক কান্না করে, কিন্তু দাদা কোনোভাবেই যেতে দেন না। এভাবে আরো কয়েকটা দিন চলে যাওয়ার পর পরী জানতে পারেন তার ছোট মেয়েটা মারা গেছে। মেয়ে মারা যাবার কথা শুনে মরিয়ম পরী তো পাগলের মতো হয়ে যায়, অনেক কান্না করতে থাকে। এটা দেখে জলিল দাদা পরীকে বলে তার মেয়ের কাছে যাওয়ার অনুমতি দেন, কিন্তু একবারের জন্যও না। মেয়ে মারা গেছে ওকে দেখে ওর জানাজা শেষে আবার আসতে হবে এরকম একটা শর্তে পরীকে যেতে দেন। ছোট মেয়ের মৃত লাশটা দেখে পরী চলে যায় তার মেয়ের কাছে আর মৃত মেয়েটাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। যখন মা বাবা মারা যায় তখন কষ্ট হলেও একটু মেনে নেওয়া যায়, কেননা ওনারা বড়, সবাইকে একদিন মরতে হবে। কিন্তু নিজের সন্তানের লাশ দেখে কেউ বা মানতে পারে না। সন্তান হারানোর কষ্ট সেই বুঝে যে তাকে হারিয়েছে। যাই হোক, পরীর মেয়ে মারা যাবার পর দিন পরী আবারও জলিল দাদার কাছে ফেরত আসে। পরীর ভীষণ মন খারাপ ছিল। এদিকে পরীর মন খারাপ অবস্থায় জলিল দাদা পরীকে বলেন, পরী চলো এক জায়গায় যেতে হবে, একজনের বাড়িতে। ওনার যুবতী মেয়েটাকে নাকি কোনো জিনে ধরেছে, ওখানে গেলে বুঝতে পারবো। দাদার কথায় পরী যেতে চান না, কেননা তার মনটা ছিল ভীষণ খারাপ, কিন্তু দাদা নাছোড়বান্দা, পরীকে নিয়েই যাবে। দাদার জোরাজোরিতে উনি চলে গেলেন সে বাড়িতে। সে বাড়িতে যাবার পর জলিল দাদা দেখলেন যুবতী একটা মেয়ে, উঠোনে বসে ওকে দুজন ধরে রেখেছে। জলিল দাদা সেখানে গিয়ে বুঝতে পারেন এই মেয়েটাকে জিনে ধরেছে। দাদা সেখানে যাবার পর মেয়েটার চারিদিকে একটা গোলবৃত্ত আঁকেন আর সে জিনকে হাজির করার জন্য দোয়া কালাম পড়তে শুরু করেন। এর বেশ কিছুক্ষণ পর সেই মেয়েটার শরীর থেকে সে জিনটা হাজির হয়। জিনটা হাজির হবার পর সাথে সাথে জলিল দাদা বলেন, তুই কে, কোথা থেকে আসছিস? এটা জানতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, এই মেয়ের কাছে আসা বন্ধ কর, চলে যায় এখান থেকে। দাদার কথা জিনটা বললেন, না যাব না, কি করবি? জিনটার কথায় জলিল দাদা রেগে গিয়ে তার সাথে থাকা বিশেষ গাছের শিকড়টা সে মেয়েটার শরীরে মানে জিনটার শরীরে চেপে ধরার সাথে সাথে মেয়েটার শরীরে থাকা জিনটা একটা চিৎকার দিয়ে সেখানে উপস্থিত থাকা সবার সামনে জলিল দাদাকে 20-25 হাত উপরে তুলে একটা আছাড় মারেন। জিনটার এমন আঘাতে জলিল দাদার দুটো পা ভেঙে যায় ও তিনি গুরুতর আহত হয়ে পড়েন। দাদার এরকম অবস্থায় ওনাকে ধরাধরি করে হাসপাতালে নেওয়া হয়। এর কিছুদিন চিকিৎসা করে ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়। হঠাৎ করে ওনার সাথে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে সেটা উনি ভাবতেও পারেনি। যাই হোক, দাদা বাড়িতে আসার পর উনি বুঝতে পারেন ওনার শরীরে পুরোপুরিভাবে আর কখনো ভালো হবে না। তাই উনি চিন্তা করেন এই কবিরাজি পেশা ছেড়ে দিবেন। কথা মতো সেটাই করেন। জলিল দাদা বাড়িতে আসার পরের দিন তার কাছে বন্দি থাকা দুটো জিনকে মুক্ত করে দেন। জিন দুটো মুক্ত হয়ে চলে যায়। এদিকে মরিয়ম পরীকে দাদা ডাক দিয়ে বললেন, মরিয়ম, আমি জানি তুমি ভেতরে ভেতরে আমার উপর রেগে আছো,
আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, চেয়েছিলাম বিয়ে করতে। তোমার সাথে আমি বেশ কয়েকবার সহবাস করেছি। তুমি এসবের জন্য পারলে আমাকে মাফ করে দিও। আমি আজকের পর আর কবিরাজি করবো না। তুমি এখন থেকে মুক্ত, যাও তোমার রাজ্যে ফিরে যাও। এই বলে দাদা পরীকে মুক্ত করে দেন। পরী মুক্ত হয়ে যাবার সময় দাদাকে বলেন, কবিরাজ জীবন থেকে হারিয়ে যাওয়া কিছু জিনিস কখনো ফিরে আসে না। তুই আমাকে বন্দী করে নিজের ইচ্ছে মতো কাজ করে নিয়েছিস, এমনকি সহবাসও করেছিস। শেষমেশ আমাকে মুক্ত করে দিলি। তোর অবস্থা তো ভালো না, তোকে আর কি করব। আমার বাচ্চা দুটো আমাকে কাছে না পেয়ে অসহায় হয়ে ঘুরছিল। আমার মেয়েটা মায়ের অভাব পেয়ে অবহেলিত হয়ে মারা গেছে। আমি আমার মেয়েকে হারিয়ে, কবিরাজ একটা কথা শুনে রাখ, আমার মেয়েকে আমি হারিয়েছি। এখন থেকে তোর বংশে কোনো মেয়ে সন্তান জন্ম নিলে আমি তাকে মেরে ফেলবো। যতদিন আমি বেঁচে আছি ততদিন তোর বংশে তোর ছেলে বা নাতনির কোনো মেয়ে বাচ্চা হবার পর ওকে বড় হতে দিব না, মেরে ফেলবো। কথাটা বলে চলে যায় মরিয়ম পরী। সে তখন থেকে মরিয়ম পরী অভিশাপ হয়ে দাঁড়ায় সুমনদের পরিবারের ওপর। এসব কথা হুজুর এতক্ষণ সুমনতার পরিবারকে বলছিলেন। হুজুরের মুখে এসব পুরনো ঘটনা শুনে সুমনতার পরিবারের সবারই খারাপ লাগে। তাদের দাদার জন্য আজ তাদের পরিবারের ওপর মরিয়ম পরী অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সুমনতার পরিবারের মন খারাপ দেখে হুজুর বলেন, সুমন, আপনারা আপনাদের জলিল দাদাকে ভুল বুঝেন না। উনি কিন্তু খারাপ মানুষ ছিলেন না। উনি অনেক মানুষের উপকার করেছেন, কিন্তু পরীকে দেখে তার প্রেমে পড়ে এসব করেছে পরীর সাথে। পরীর সাথে যা করেছে সেটা অন্যায় ছাড়া উনি খুব ভালো মানুষ ছিলেন। হুজুরের কথায় সুমনতার বড় ভাই হুজুরকে বললেন, হুজুর, আপনার সাথে তো অনেক জেনেরা থাকে, যাদের সাহায্যে আপনি সবকিছু জেনেছেন। আপনি কিছু একটা করুন না, মরিয়ম পরীকে হাজির করুন আর কথা বলুন। সুমনতার ভাইয়ের কথায় হুজুর বললেন, আমি চেষ্টা করে দেখতে পারি, দেখা যাক কি হয়। কথাটা বলে হুজুর মরিয়ম পরীকে হাজির করার চেষ্টা করলেন, কিন্তু মরিয়ম পরী কোনোভাবেই হাজির হয় না। হুজুর অনেক চেষ্টা করেও যখন পরীকে হাজির করতে পারলেন না, তখন উনি সুমন ও তার বড় ভাইকে বললেন, যেটা সন্দেহ করছিলাম সেটাই হলো, পরী এত সহজে হাজির হবে না। আমি বরং আজকে চলে যাই, আমার সাথে থাকা জিনদের বলি মরিয়ম পরীর সাথে দেখা করুক। ওরা দেখা করে বললে হয়তো মরিয়ম পরী হাজির হতে পারে। হুজুরের কথায় সুমন বললেন, হুজুর, আপনি চাইলে আজকে রাতটা আমাদের বাড়িতে থাকতে পারেন। সুমনের কথায় হুজুর বললেন, না, আমার বাড়িতেই ফিরতে হবে। আপনারা চিন্তা করবেন না, আমি আগামীকাল সন্ধ্যাবেলা আপনার বাড়িতে আসবো ইনশাল্লাহ। কথাটা বলে হুজুর চলে গেলেন। হুজুর চলে যাওয়ার পর সুমন ও তার পরিবারের সবাই পড়ে গেলেন এক মহা চিন্তায়। তার দাদার কারণে তাদের বংশে আর কোনো মেয়ের জন্ম হবে না, জন্ম হলেও বড় হতে পারবে না। সে পরী তাকে মেরে ফেলবে। পরিবার থেকে তিনটা ছোট মেয়ে বাচ্চাকে মেরে ফেলেছে মরিয়ম পরী। এসব চিন্তার পরের দিনের জন্য অপেক্ষা করতে থাকে। হুজুর বলেছেন আগামীকাল আসবে। এদিকে সুমনের বাড়ি থেকে চলে আসার পর সেই রাতে হুজুর তার সাথে থাকা দুজন শক্তিশালী জিনকে ডাকে। হুজুরের ডাকে তার সাথে থাকা দুজন জিন আসেন হুজুরের কাছে। জিন দুটো এসে হুজুরকে সালাম দিয়ে বলেন, হুজুর, আমাদের ডাকলেন, কিছু কি বলবেন? তখন হুজুর জিনদের বলেন, আচ্ছা, মরিয়ম পরীর সম্পর্কে নতুন কিছু জানেন কি? হুজুরের কথায় সে জিনরা বলেন, আমরা ওর পুরনো ইতিহাস তো আপনাকে বলেছি, এখন নতুন গল্প জানতে আজকের রাতটা সময় দেন, আমরা ওনার ব্যাপারে জেনে আপনাকে বলি। আমরা এখন আসি, ফজরের নামাজের পর আমরা আবার আসবো আপনার কাছে। কথাটা বলে সেই জিনেরা চলে যায়। এদিকে হুজুরও ওদের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েন। ফজরের নামাজের পর কথা মতো সেই জিনেরা আসে হুজুরের কাছে। ওরা আসায় হুজুর বলেন, কিছু কি জানতে পারলেন? হুজুরের কথা জবাবে ওরা বলে, হ্যাঁ হুজুর, আমরা জানতে পারছি। তখন হুজুর জানতে চায়, কি জানতে পারলেন বলেন? মরিয়ম পরী কেন আমাদের ডাকে হাজির হয়নি? হুজুরের কথা ওরা বলে, হুজুর, মরিয়ম পরীর শক্তি আগের থেকেও বেড়ে গেছে। এমনিতে উনি মারিদ সম্প্রদায়ের জিন, আর পরের কথা হলো ওনার কয়েক মাস আগে জিন সর্দারের সাথে বিয়ে হয়। ওনার প্রথম স্বামী তো মারা গেছে জানেন। কয়েক মাস আগে জিন সর্দারের সাথে বিয়ে হওয়ায় মরিয়ম পরীর শক্তি আরো বেড়ে গেছে, কেননা এখন ওনার সাথে পাহারাদার জিনেরা থাকে। তবু আমরা মরিয়ম পরীর সাথে কথা বলেছি, আপনি আর সন্ধ্যায় সুমনদের বাড়িতে গিয়ে মরিয়ম পরীকে হাজির করার চেষ্টা করলে উনি ইনশাল্লাহ হাজির হবে। পরে ওনার সাথে কথা বলে দেখিয়েন উনি কি চায়। কথাগুলো বলে সেই জিন দুটো চলে যায়। এদিকে হুজুর অপেক্ষা করতে থাকে সন্ধ্যা হবার জন্য। দিন পেরিয়ে সন্ধ্যা হতেই হুজুর সুমনদের বাড়িতে চলে গেলেন। হুজুরের জন্য সুমনের পরিবারের সবাই অপেক্ষা করছিল আগে থেকে। হুজুর সেখানে যাওয়ায় সুমন হুজুরকে বসতে বলে, জিজ্ঞাসা করেন, হুজুর, আপনি কি কিছু জানতে পারলেন? সুমনের কথায় হুজুর বললেন, হ্যাঁ, কিছু কথা জেনেছি। আজকে মরিয়ম পরী হাজির হতে পারে। আপনারা আমাকে একটা ফাঁকা রুম দিন, অন্ধকার একটা রুম, যেখানে আমি মরিয়ম পরীকে হাজির করে কথা বলবো। হুজুরের কথায় সুমন ও তার বড় ভাই বললেন, আমরা দুই ভাই থাকি আপনার সাথে। আমার সাথে থাকবা ঠিক আছে, থাকতে পারো, কিন্তু কোনো কথা বলা চলবে না, আর মরিয়ম পরী উপস্থিত হলে ভয়ে চিৎকারও দিবেন না। তখন হুজুরের কথায় রাজি হয় ওরা। হুজুরকে একটা ফাঁকা রুমে দেওয়া হয়। হুজুর সুমন ও তার বড় ভাইকে নিয়ে সেই রুমে প্রবেশ করে, দরজা জানলা বন্ধ করে মরিয়ম পরীকে হাজির করার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ পর মনে হলো একটা বাতাস এসে ঘরে ঢুকলো, আর হুজুরের সামনে এসে দাঁড়িয়ে রইল একটা কালো ছায়া। অন্ধকারে সে ছায়াটির মুখ দেখা যাচ্ছিল না, শুধু আকার আকৃতি বোঝা যাচ্ছে এটা একটা নারী অবয়ব। মরিয়ম পরী উপস্থিত হয়ে হুজুরকে একটা সালাম দিলেন। হুজুর সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছেন আপনি? হুজুরের কথায় মরিয়ম পরী বললেন, আমি ভালো আছি,
হুজুর আমাকে কেন ডেকেছেন সেটা আমি জানি, আর আপনিও জানেন আমি কেন এই বংশের কোনো মেয়ে বাচ্চাকে বড় হতে দেইনি। হুজুর সন্তান হারানোর ব্যথা সেই বুঝে যে হারায়। আমি আমার মেয়েকে হারিয়েছি এদের দাদা জলিল কবিরাজের জন্য। উনি আমাকে জোরপূর্বক তার কাছে বন্দী করে নানা কাজ করিয়েছে, আমার সাথে সহবাস পর্যন্ত করেছে। আমাকে নাকি ওনার পছন্দ হয়েছিল, কিন্তু ওনার তো বোঝার দরকার ছিল আমি মানুষ জাতি না, আমি জিন জাতি। হুজুর আপনি জেনে শুনে কেন এই পরিবারের সাহায্য করতে এসেছেন? আপনি চলে যান। পরিকাতে হুজুর বললেন, আমি মানলাম জলিল দাদা আপনার সাথে অন্যায় করেছে, ওনার পাপের ভার এরা কেন নেবে? একজন মানুষের অন্যায়ের জন্য আপনি এদের সন্তানদের মেরে ফেলে কি নিজে অন্যায় করছেন না? আপনি এদের মাফ করে দিন। হুজুরের কথায় পরি বললেন, আমি আমার প্রতিজ্ঞা থেকে একটু নড়ব না। আমার মেয়ে হারানোর কষ্ট আজও ভুলতে পারিনি। কথাটা বলে মরিয়মপুরী সেখান থেকে চলে গেলেন। মরিয়মপুরী সেখান থেকে চলে যাওয়ার পর হুজুর সুমন ও তার বড় ভাইকে বললেন, আপনাদের আর কি বলবো, পরি কি বললো সেটা তো নিজেই শুনলেন। আমি পরির ব্যাপারে কালকে খোঁজ নিয়েছিলাম। আমার সাথে থাকা জিনেরা বলেছে মরিয়মপুরীর বিয়ে হয়েছে একজন জিন সর্দারের সাথে। এতে ওনার শক্তি বেড়ে গেছে। পরি এখনো আপনাদের পরিবারের ওপর রেগে আছে। আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যাচ্ছি। আশা করি পরি কোনো সমস্যা করবে না। কথাটা বলে হুজুর সুমনদের বাড়িটা বন্ধ করে চলে যান। হুজুর চলে যাওয়ার সময় সুমনকে বলে যান এরপর থেকে কোনো সমস্যা হলে তাকে জানাতে। এই বলে চলে যায় হুজুর। উনি চলে যাওয়ার পর সুমন ও তার পরিবার চিন্তায় দিন কাটাতে থাকে। এইভাবে চলতে থাকে দিন। আগের মতো এখন আর রাতের বেলা পরীর কান্না শোনা যায় না। আস্তে আস্তে সুমন ও তার পরিবার মরিয়মপুরীর কথা ভুলে যেতে থাকে। এভাবে কেটে যায় বছর। 1 বছর পর আল্লাহর রহমতে সুমনের বউয়ের পেটে বাচ্চা আসে। একটি বাচ্চাকে হারিয়ে ওরা অনেক ভেঙে পড়েছিল। আজ 1 বছর পর তাদের বাচ্চা আসায় দুজনে বেশ খুশি। সুমন তার বউয়ের অনেক যত্ন নিতেন। সুমনের বউ সাবধানে চলাফেরা করত। এভাবে কেটে যায় আরো কয়েক মাস পর সুমন আবারও বাবা হন। কিন্তু সুমনের পরিবারের কেউ খুশি হন না, উল্টো মন খারাপ করে ফেলেন। কেননা সুমনের বউয়ের আবারও মেয়ে বাচ্চা হয়েছে। মেয়ে বাচ্চা হওয়ায় তাদের মন খারাপ না, তাদের মন খারাপ হয় এটা ভেবে যে মেয়ে বাচ্চার জন্ম হওয়ার পরে আবার অভিশাপ হয়ে আসবে মরিয়মপুরী। এই পরিবারের আগের 3টা মেয়ে বাচ্চার মতো এই বাচ্চাটিকে হয়তো মেরে ফেলবে মরিয়মপুরী। চিন্তায় দিন কাটাতে থাকে সুমনের পরিবার। দেখতে দেখতে কেটে যায় 4-5টি মাস। এই 4-5 মাসে সুমনের ছোট মেয়েটা একটু বড় হওয়ায় পরিবারের উপর নেমে আসে পুরনো সে অভিশাপ। সুমন তার পরিবারের সবাই রাতের বেলা আবারও মায়া কান্না শুনতে পেত। এই মায়া কান্না নিশ্চয়ই মরিয়মপুরীর। পরিবারের উপর আবারও মরিয়মপুরীর আবির্ভাব হওয়ায় সুমন সেই হুজুরের কাছে চলে গিয়ে ওনাকে সব খুলে বলে। সব শুনে হুজুর সুমনদের বাড়িতে আসে আর আবারও পুরো বাড়িটা বন্ধ করে দেন। বাড়িটা বন্ধ করার পরের দিন থেকে আবারও সব স্বাভাবিক হয়ে ওঠে। রাতের বেলা কেউই আর মায়া কান্না শুনতে পেতেন না। এভাবে কেটে যায় আরো কয়েকটি মাস। এদিকে সুমনের ছোট মেয়েটার বয়স এসে দাঁড়ায় 1 বছরে। একদিন দিনের বেলা সুমন কাজের জন্য বাইরে যায়। এদিকে সুমনের বউ তার মেয়েটাকে রুমে ঘুম পাড়িয়ে বাইরে কাজ করছিলেন। এর ঠিক কিছুক্ষণ পর সুমনের বউ সুমনদের ঘরে গিয়ে দেখে বাচ্চাটি ঘরে নেই। কিছুক্ষণ আগে ঘুম পাড়িয়ে রাখা বাচ্চাটি কোথায় গেল এই ভেবে সুমনের বউ খুঁজতে থাকে। বাড়ির সবাইকে জানানো হয়, সবাই মিলে খুঁজতে থাকে, কিন্তু সেই ছোট মেয়েটাকে কোথাও পাওয়া যায় না। কিছুক্ষণের মধ্যে সুমনের কানে খবরটা পৌঁছায়। সুমনও তাড়াতাড়ি করে বাড়িতে আসে আর আশেপাশে ভালো করে খুঁজতে থাকে, কিন্তু তার মেয়েটাকে কোথাও পাওয়া যায় না। দিনের বেলা এরকম ঘটনা ঘটবে কেউ বুঝতে পারেনি। মেয়ে হারিয়ে যাওয়ায় সুমন বুঝতে পারে সমস্যা অন্য কোথাও। এটা কোনো স্বাভাবিক বিষয় না। সুমন আর দেরি না করে সোজা চলে যায় সেই হুজুরের কাছে। সুমন হুজুরের কাছে যাওয়ায় হুজুর সুমনকে অবাক করে দিয়ে বলে, কি মেয়েকে হারিয়ে ফেলেছেন বুঝি? হুজুরের কথায় সুমন অবাক হয়ে জিজ্ঞাসা করে, হ্যাঁ হুজুর, আপনি জানেন কিভাবে? তখন হুজুর বলেন, আমি আমার সাথে থাকা জিনদের মাধ্যমে জেনেছি। আমার সাথে থাকা জিনটা আপনার বাড়িটা পাহারা দিত। সে একটা কাজে আপনার বাড়ি থেকে দূরে আসায় মরিয়মপুরী আপনার মেয়েকে নিয়ে গেছে। হুজুরের কথায় সুমন কান্না করতে করতে বললেন, হুজুর আমার মেয়ে আগে একটা মেয়েকে হারিয়েছে, আমার বড় ভাই 2টো মেয়েকে হারিয়েছে। আমরা কি এখন এই পুরীর হাত থেকে রেহাই পাবো না? সুমনকে কান্না করতে দেখে হুজুর বললেন, আপনি কাঁদবেন না, মরিয়মপুরী যা করছে সেটা অন্যায়। আমি এর একটা ব্যবস্থা করছি। আমার একজন বন্ধু আছে, সে একজন মাদ্রাসার শিক্ষক। ও কিন্তু কবিরাজি করে না, কিন্তু ওর সাথে একজন শক্তিধারী জিনের বন্ধুত্বরত আছে। ওই জিনটাই তার শিক্ষক। ওই জিনের বয়স 1000 বছরের বেশি। আমি আমার বন্ধুকে আপনার কথা বলবো, ওর সমস্যা না থাকলে ও আসবে, ওকে নিয়ে আমি আপনার বাড়িতে যাব আর দুজনে মিলে মরিয়মপুরীকে হাজির করার চেষ্টা করব, মরিয়মপুরী মোকাবেলা করব। হুজুরের কথায় সুমন মন খারাপ করে বাড়িতে চলে গেলেন। এদিকে সুমন চলে যাওয়ার পর হুজুর জিনদের মাধ্যমে ওনার বন্ধুকে আরেক হুজুরকে খবর পাঠালেন যেন তার সাথে দেখা করে। হুজুরের কথা মতো সেই জিন খবরটা নিয়ে চলে গেলেন। এদিকে সুমনদের পরিবারের শোকের ছায়া। তাদের মেয়েকে হারিয়ে তারা যেন অসহায় হয়ে গেছে। হুজুর বলেছেন তার বন্ধুকে নিয়ে আসবে তাদের বাড়িতে। এই আশাতে সময় কাটতে থাকে, কিন্তু 1 দিন 2 দিন এভাবে 3 দিন পার হয়ে যায়। 3 দিন চলে যাওয়ার পর সুমন ও তার পরিবার ভাবেন হুজুর হয়তো আর আসবে না, কিন্তু 3 দিন চলে যাবার পর হুজুর ঠিক আসে। সাথে আরেকজন হুজুর, দুজন হুজুর চলে আসলেন সুমনদের বাড়িতে।
হুজুরকে দেখে সুমন বসতে দেন আর বলেন, হুজুর, আজ 4 দিন হয়ে গেল আমার মেয়েটা নিখোঁজ। আগের মেয়েটাকে তো মৃত অবস্থায় পেয়েছে, লাশ তো পেয়েছি, কিন্তু এবার মেয়েটার লাশও তো পাচ্ছি না। ওই মরিয়মপুরী কোথায় নিয়ে গেছে আমার মেয়েটাকে? কথাটা বলতে বলতে সুমন ও তার পরিবারের সবাই কান্না করতে থাকে। সবার কান্না দেখে হুজুর বলেন, আপনারা কান্না করবেন না, মরিয়মপুরী অনেকবার বেড়ে গেছে, আজকে ওর একটা ব্যবস্থা আমরা করব। কথাটা বলে হুজুর রাতের অপেক্ষা করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ পরে রাত নেমে আসায় হুজুর সুমনকে বলে, আপনাদের বাড়ির মহিলা সদস্য আর বাচ্চাদের একটা ঘরে দরজা লাগিয়ে থাকতে বলেন। বাইরে যত যাই হোক না কেন, ওরা যেন বাইরে না বের হয়। আর সুমন ও তার বড় ভাইকে বললেন, আপনারা বাইরে থাকুন, সমস্যা নেই, কিন্তু মরিয়মপুরী উপস্থিত হওয়ার পর কোনো রকম ভয় পেয়ে চিৎকার করবেন না। কথাটা বলে হুজুর মরিয়মপুরীকে হাজির করার জন্য যে রিচুয়াল করার দরকার সেটা করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ চেষ্টার পর কয়েকজন পাহারাদার জিন নিয়ে মরিয়মপুরী সেখানে এসে উপস্থিত হন। মরিয়মপুরী যখন উপস্থিত হয়েছিল তখন মনে হচ্ছিল চারিদিকে প্রচন্ড ঝড় বাতাস। ঝড়ের বেগে মরিয়মপুরী সেখানে এসে হুজুরকে বললেন, হুজুর, আপনি আবার কেন আমাকে হাজির করতে বাধ্য করলেন? পুরীর কথায় হুজুর বললেন, কেন বাধ্য করেছি কথাটা অজানা নয়। আপনি কেন বারবার এই পরিবারের মেয়ে বাচ্চাদের মেরে ফেলছেন? একজন মানুষের ভুলের জন্য আপনি তাদের এত বড় ক্ষতি করতে পারেন না? সুমনের মেয়ে কোথাও ওর বাচ্চাটা আজ 4-5 দিন ধরে নিখোঁজ। বাচ্চাটার লাশ পর্যন্ত খুঁজে পায়নি। ওর বাচ্চাটা কোথায় আছে বলুন, আর এদের পরিবার থেকে চলে যান। হুজুরের কথায় মরিয়মপুরী কিছুই বলে না, পুরী উল্টো হুমকি দিতে থাকে। মরিয়মের কথায় সে বৃদ্ধা শক্তিশালী জিনটা সেখানে উপস্থিত হন আর মরিয়মপুরীকে বলে, মরিয়ম, তুমি কি জানো তুমি কতটা অন্যায় করেছো? কাউকে হত্যা করার শাস্তি সৃষ্টিকর্তা ঠিকই দিবেন। তুমি তোমার মেয়ের মৃত্যুর জন্য এই পরিবারের এত বড় ক্ষতি করতে পারো না। আমরা জিন জাতি, মানুষেরা যেন আমাদের ভয়ঙ্কর হত্যাকারী জাতি ভাবতে না পারে। মানুষদের মধ্যে যেমন ভালো মন্দ আছে, জিনদের মধ্যেও তাই। তোমাকে ভালোভাবে বলছে এই পরিবার থেকে চলে যাও, নাইলে কি করবেন? বলে উঠলেন মরিয়মপুরী। পুরীর কথা সে বৃদ্ধা জিনটা বললেন, তোমাকে বন্দি করতে বাধ্য হব। সে জিনের কথায় মরিয়মপুরী বললেন, আপনি কি ভুলে যাচ্ছেন আমার পরিচয়? আমার স্বামী জিনের সর্দার, আপনি আমার কি করতে পারেন দেখি? পুরীর কথায় সে বৃদ্ধ জিনটা মুচকে একটা হাসিতে বলে, তোমার স্বামীর বাবা ছিলেন আমার বন্ধু। আমি তোমার সর্দার স্বামীর থেকে অনেকটা বড় ও শক্তিশালী। একজন বয়স্ক জিনকে কিভাবে সম্মান করতে হয় সেটাও জানো না? কথাটা বলে সে জিন পরীর দিকে এগিয়ে যেতেই পরীর সাথে থাকা জিনগুলো এই বৃদ্ধা জিনের দিকে এগিয়ে আসতেই মুহূর্তে সেই বৃদ্ধা জিন পরীর সাথে থাকা পাহারাদারের জিনদের আহত করে মাটিতে ফেলে দেন। সবাইকে আহত করে সেই বৃদ্ধা জিন হুজুরের দিকে তাকিয়ে ইশারা দিয়ে বললেন, মরিয়মপুরীকে বন্দী করতে। হুজুর সে জিনের কথা মতো পরীকে বন্ধ করতে যাবে, ঠিক তখনই সেখানে থাকা সুমন বলে ওঠেন, থামুন হুজুর, ওনাকে ছেড়ে দিন। আমি আমার বড় ভাই আমাদের সন্তানকে হারিয়েছি, আমরা তো বুঝতেছি এর কি কষ্ট। ওনাকে বন্দি করলে তো আবার আমাদের বাচ্চাদের ফিরে পাবো না। ওনাকে ছেড়ে দেন, বন্ধু জীবন কার বা ভালো লাগে, মুক্ত করে দেন ওনাকে। সুমনের এমন কথায় মরিয়মপুরী অনুতপ্ত হয়। সে বুঝতে পারে আসলে সব মানুষেরা খারাপ হয় না। একজনের ভুলের জন্য তাদের বংশ বা পরিবারের কারোর ক্ষতি করা ঠিক না। সুমনের এমন ব্যবহার দেখে মরিয়মপুরী বলে, আমি আমার ভুল বুঝতে পারছি। সুমনের দাদা আমার রূপের প্রেমে পড়ে হয়তো আমার সাথে অন্যায় করেছে। ও দাদার ভুলের জন্য আমি ওদের পেছনে পড়েছিলাম, কিন্তু আজ ওর এমন ভালো ব্যবহারে আমি মুগ্ধ। আমি কথা দিচ্ছি আজকের পর এই পরিবার বা ভবিষ্যতে এই বংশের কারোর কোনো মেয়ে বাচ্চা হলে আমি কিছু করব না। আমি এদের মাফ করে দিলাম। আর হ্যাঁ, আমি এর আগে যে মেয়ে বাচ্চাগুলোকে রাগের মাথায় মেরে ফেললেও 4-5 দিন আগে সুমনের মেয়েকে নিয়ে গিয়ে মেরে ফেলতে পারিনি। কেন জানি না হঠাৎ মেয়েটার প্রতি মায়া হলো, তাই ওকে না মেরে আমার কাছে রেখে দিয়েছি। এই বলে উনি একটা ইশারা করায় সেখানে দুজন পরি আসলেন একটা বাচ্চাকে কোলে নিয়ে। আর এটা সুমনের মেয়ে বাচ্চা। সুমনের বাচ্চাকে সুমনের কাছে ফিরিয়ে দিয়ে মরিয়মপুরী বললেন, আমাকে মাফ করে দিয়েন। আমার মেয়েকে হারিয়ে আমি রেগে প্রতিশোধ নিতে এতদিন আপনাদের পরিবারের ক্ষতি করেছি। আজকের পর থেকে আর কোনো ক্ষতি হবে না আপনাদের পরিবারের। এই বলে মরিয়মপুরী সুমনের পরিবার সহ সেখান থেকে থাকা দুজন হুজুরের সাথে থাকা বৃদ্ধা জিনের কাছে মাপ চেয়ে সেখান থেকে চলে যায়। সুমনের ছোট মেয়েটাকে ফিরিয়ে দিয়ে পরি চলে যায়। এদিকে ছোট মেয়েটা ফিরে পেয়ে সুমন ও তার পরিবার অনেক খুশি। এরকম একটা সমস্যা সমাধান করতে পারায় হুজুরেরও ভালো লাগে। ওনারা সুমন ও তার পরিবারের কাছে বিদায় নিয়ে চলে যায়। সুমনের দাদার কারণে মরিয়মপুরীর অভিশাপ লেগেছিল, সেটা সেদিনের পর থেকে কেটে যায়। এই ঘটনার পর সুমনের মেয়ে বাচ্চাটা বড় হয়, তার সাথে আর কোনো সমস্যা হয় না। এমনকি 2-1 বছর পর সুমনের বড় ভাইয়ের ঘরেও একটা মেয়ে বাচ্চা জন্ম হয়। আল্লাহর রহমতে বড়ও হয়। তাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। পরীর কান্না গল্পটা এখানেই শেষ। আপনারা যারা আমার লেখা গল্প পড়েন সবাইকে অনেক ধন্যবাদ।